দের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। মহামতি লেনিনের প্রয়াণের শতবর্ষ পূর্তিতে তার মহান স্মৃতির প্রতি আন্তরিক গভীর শ্রদ্ধা নিবেদন করছি। স্বাভাবিকভাবেই যে প্রশ্নটি আসবে, হঠাৎ করে আমরা ভারতবর্ষে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লেনিনের প্রয়াণ শতবর্ষে তাকে বিশেষ করে শ্রদ্ধা জানাবার জন্য এই উদ্যোগ কেন গ্রহণ করলাম। আমাদের পার্টির পলিট ব্যুরোর তরফ থেকে প্রয়াণ শতবর্ষ উপলক্ষে লেনিনকে শ্রদ্ধা জানাবার বিষয়টিকে সামনে রেখে যে কাজটি আমরা করতে চাইছি সেটা হচ্ছে লেনিনকে পুরোপুরিভাবে জানতে এবং তার কাছ থেকে শিক্ষা নিতে, একই সাথে ভারতবর্ষের মাটিতে আমরা যে বিপ্লবী লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি সেই লক্ষ্য পূরণে লেনিনের কাছ থেকে শিক্ষা নিয়ে আমাদের দেশের এই বিপ্লবী সংগ্রামকে সফল করে তুলবার জন্যে কিভাবে আমরা এগিয়ে যেতে চাই সেই সম্পর্কিত বিষয়ে একটা সম্যক ধারণা আমাদের পার্টির যারা নেতা কর্মী সংগঠক শুভানুধ্যায়ী তাদের মধ্যে লেনিন চর্চাকে আনুষ্ঠানিক দৃষ্টিভঙ্গিতে না, আন্তরিকতার সাথে যাতে আমরা গ্রহণ করতে পারি সেই উদ্দেশ্য নিয়ে লেনিনের প্রয়াণ শতবর্ষে তাকে শ্রদ্ধা জানাবার জন্যে এই কর্মসূচি আমরা গ্রহণ করেছি। আমাদের চেষ্টা থাকবে এই সমগ্র বছর ব্যাপী যাতে আমাদের এই চর্চা আমরা অব্যাহত রাখতে পারি। লেনিনকে আমি আমার দৃষ্টিতে বলছি, এটা কেউ কোথাও বলেছেন বা মন্তব্য করেছেন আমার জানা নেই বা আমি দেখিনি, কিন্তু আমার নিজের যে মনে হয়েছে, আমার সীমাবদ্ধ যে জ্ঞান এবং বুদ্ধি এবং লেনিনকে চর্চা করতে গিয়ে অনুভবের মধ্যে যা এসছে তাতে আমার মনে হয়েছে প্রধানত 3 ভাগে লেনিনকে আমরা জানতে, বুঝতে এবং তার কাছ থেকে শিখতে চেষ্টা করতে পারি। প্রথমত, রাশিয়াতে শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ ব্যবস্থা পত্তনের জন্য যে বিপ্লবী সংগ্রাম, সেই সংগ্রাম সংগঠিত করার ক্ষেত্রে লেনিনের যে ভূমিকা, এটা একটা পর্যায়। দ্বিতীয় পর্যায় যেটা পৃথিবীর বুকে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র, তার জন্যে পূর্বের কোনো অভিজ্ঞতা নেই, একটাই অভিজ্ঞতা 71 দিন 72 দিনের পেরি কমিউন, অসম্পূর্ণ, বাহ্যত অসফল, কিন্তু শিখবার অনেক জিনিস আছে। এটাকে বাদ দিলে পর প্রকৃত অর্থে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার ভিত্তি স্থাপন করার মধ্য দিয়ে তার ভবিষ্যৎ যে পথ নির্দেশ
পৃথিবীর যে সমস্ত রাষ্ট্রগুলোতে সমাজতান্ত্রিক ব্যবস্থা পতন হবে, গড়ে উঠবে, এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলবে, সেটা কোন পথে, কি ধারায়, এটা রাশিয়ার বুকে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে অজানা অচেনা যে পথ ধরে লেনিন এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, এটার মধ্য দিয়ে লেনিনকে আরেকভাবে আমরা সেখানে জানতে পারি, শিখতে পারি। তৃতীয়ত আমি যেটা বলবো, এই সমাজতান্ত্রিক রাষ্ট্রকে অভ্যুদয়ের দিন থেকে ধ্বংস করে ফেলবার জন্যে আন্তর্জাতিক পরিস্থিতিতে, পরিসরে প্রতিক্রিয়ার যে শক্তি, পুঁজিবাদের যে মূল পান্ডা, যার কথা লেনিন বলেছেন সাম্রাজ্যবাদী শক্তি, তার সর্বোচ্চ পর্যায়, এবং তারপর যেটা, এটা একটা ফেসিস্ট চেহারা নেবে, এর বাইরে কিছু না। তারা সমাজতান্ত্রিক রাশিয়ার অভ্যুদয়ের পরেও সেখানে শ্রেণী সংঘাত শেষ হয়ে গেছে, ঘটনা তা না, তাহলে তো রাষ্ট্রেরই প্রয়োজন থাকতো না। তাহলে ভেতরের এবং বাইরের যে প্রতিক্রিয়ার শক্তি, তার বিরুদ্ধে লড়াই করে অভ্যুদিত রাশিয়ার যে সমাজতান্ত্রিক রাষ্ট্র, তাকে রক্ষা করা, সুসংহত করা, এবং পৃথিবীর দেশে দেশে এই সমাজতন্ত্র প্রতিষ্ঠার যে সংগ্রাম, তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এই যে লড়াই, তার যে গুরুত্ব, তার যে তাৎপর্য, তার যে প্রাসঙ্গিকতা, এই সম্পর্কে লেনিনের যে ভূমিকা, এই তিনটা বিশেষ মৌলিক ধারায় আমার মনে হয় লেনিনকে চর্চা করা, তার থেকে শিক্ষা নেওয়া, এবং এই শিক্ষার নিরিখে আমরা যারা কমিউনিস্ট আন্দোলনের সাথে নিজেদেরকে যুক্ত রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, আমাদের এগিয়ে চলার পথে যে বলা যায় যে মানে ট্রেজার, যে সম্পদের যে মানে পাত্র তিনি রেখে গেছেন, সেই পাত্রর মধ্যে এই বিষয়গুলো আমরা যদি সংগ্রহ করার চেষ্টা করি, তাহলে আমাদের চলার পথে বিভ্রান্তির সুযোগ কম থাকবে। এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমি খুব বিস্তৃত পরিসরে আলোচনা করার চেষ্টা আমি করব না। সুনির্দিষ্টভাবে কয়েকটি বিষয়ের মধ্যে আমার আলোচনাকে আমি সীমাবদ্ধ রাখবার চেষ্টা করব। মহামতি কার্ল মার্কস দার্শনিক হিসেবে অস্বীকার করেননি কখনো যে তিনি প্রথম দার্শনিক, তার আগে পৃথিবীতে কোনো দার্শনিকের সৃষ্টি হয়নি, বা এই দৃষ্টিভঙ্গি নিয়ে তারা পৃথিবীকে দেখবার, মূল্যায়ন করার, বিশ্লেষণ করবার চেষ্টা করেননি। মহামতি কার্ল মার্কস এটা নিঃসংকোচে স্বীকার করেছেন, এবং তিনি যেটা প্রথম বলবার চেষ্টা করেছেন, আমাদের পৃথিবীর লেখ্য যে ইতিহাস, সেই লিখিত ইতিহাসের মূল কথাটা হচ্ছে এটা শ্রেণী সংগ্রামের ইতিহাস। আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থাকে বাদ দিলে পর দাস সমাজ ব্যবস্থা থেকে শুরু করে পর্যায়ক্রমে পুঁজিবাদী ব্যবস্থার যে উত্তরণ, এই সামগ্রিক যে সমাজ ব্যবস্থা, তার বিশ্লেষণের মধ্য দিয়ে আগের যে দার্শনিকরা তারা যে মূল্যায়ন করার চেষ্টা করেছেন, তার মধ্যে মৌলিক দিক থেকে যথার্থতা আছে। শোষক এবং শোষিত, এই দুইটা অংশের মধ্যেই সমাজে আমরা যারা বসতি স্থাপন করে আছি, মানব সমাজ, তারা বিভক্ত। রাষ্ট্র ক্ষমতার ধারক এবং বাহক হচ্ছে শোষকরা, আর যারা শোষিত তারা ক্ষমতার বাইরে। রাষ্ট্র শক্তিকে কেন্দ্র করেই, তার সমস্ত শক্তিকে নিংড়ে নিয়ে তাদের শোষণ যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থাটাকে সুসংহত করবার জন্যে জনগণকে তারা সেখানে নিপীড়ন করেছেন, লুণ্ঠন করেছেন। তাদের যে ন্যায্য প্রাপ্তি,
সে প্রাপ্তি থেকে বঞ্চিত করেছেন। মানুষ হিসাবে তাদের বেড়ে ওঠা, বিকশিত হওয়া, নিজেদেরকে সমৃদ্ধ করা, সংহত করার যে কাজ, তা প্রতি পদে পদে তারা প্রধানত করার চেষ্টা করেছেন। এই যে বিশ্লেষণ আন্তর্জাতিক পরিস্থিতিতে একের পর এক দার্শনিকরা করেছেন, মহামতি কার্ল মার্কস তার বিরোধিতা করেন। কিন্তু তার যেটা বক্তব্য, তা আমরা তো দাস সমাজ ব্যবস্থা থেকে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা, তারপরে পুঁজিবাদী ব্যবস্থা, একটা সময় পর্যন্ত পুঁজিবাদী ব্যবস্থা প্রগতিশীল ভূমিকা নিয়েছিল এবং সেখান থেকে একটা পর্যায়ে চরম প্রতিক্রিয়াশীল একটা অবস্থার মধ্যে চলে এসেছে। এই পরিস্থিতিতে আমাদের এই মুহূর্তে দায়িত্বটা কী হবে? দার্শনিক হিসাবে আমাদের দায়িত্ব হবে এই অবস্থাটার পরিবর্তন করা। শুধু মূল্যায়ন, শুধু বিশ্লেষণ করলে তো চলবে না। পরিবর্তন মানেই মার্কসের যে মূল কথা, মূল যে দৃষ্টিভঙ্গি, এই যে দাস ব্যবস্থা থেকে পুঁজিবাদী ব্যবস্থা, বরাবরই শোষকরা রাষ্ট্র ক্ষমতার ধারক বাহক, ব্যাপক অংশের জনগণ শোষিত, নির্যাতিত, অবহেলিত, অথচ তাদের শ্রমঘামের বিনিময়ে সম্পদ তৈরি হয়েছে। তাদের ন্যায্য যে পাওনা, ন্যায্য যে প্রাপ্তি, তার থেকে তাদেরকে বঞ্চিত করে মুষ্টিমেয় অংশ যারা শোষক, রাষ্ট্র ক্ষমতার ধারক বাহক হিসাবে তারা তাদের সম্পদের পাহাড়কে পর্বতে পরিণত করেছে। এই অবস্থাকে তো চলতে দেওয়া যায় না। এখন দাস সমাজ ব্যবস্থা থেকে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা কিভাবে আসলো? সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা থেকে পুঁজিবাদী ব্যবস্থা কিভাবে আসলো? তার বিশ্লেষণ একটা দিক। তাহলে পুঁজিবাদী ব্যবস্থার যে চূড়ান্ত একটা প্রতিক্রিয়াশীল চেহারা নিয়েছে, তারপরে কি হবে? এই জায়গাটাতে দাঁড়িয়ে তার বক্তব্য, এটার পরিবর্তন করতে হবে। এই যে শোষক গোষ্ঠী, তাদেরকে রাষ্ট্র ক্ষমতা থেকে উচ্ছেদ করতে হবে। শোষিত যারা, নির্যাতিত যারা, নিপীড়িত যারা, তাদের সংগ্রামের বিনিময়ে পণ্য তৈরি হচ্ছে এবং তাকে ভিত্তি করে যে শোষকদের রমরমা, এই তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে। তার যে পরিবর্তনের যে কথাটা, এই কথাটার মূল নিহিত এই ভাবনাটার মধ্যে। এই ভাবনা নিয়েই কার্ল মার্কস তার যোগ্য সহযোগী এঙ্গেলসকে সঙ্গে নিয়ে মার্ক্সবাদকে বিকশিত করার তিনি চেষ্টা করেছেন। এটা বিজ্ঞান এবং তার মূল কথা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক সমাজতান্ত্রিক ব্যবস্থা। কার্ল মার্কস এই পরিবর্তনের ভাবনাকে সামনে রেখে মার্ক্সবাদকে যখন সংহত করার চেষ্টা করছেন, তার ভাবনা চিন্তাকে, প্রতিনিয়ত তা আক্রান্ত হয়েছে, বিপদগামী করার চেষ্টা হয়েছে। সমাজতান্ত্রিক যে চিন্তা, যে ভাবনা, তাকে গুলিয়ে ফেলার চেষ্টা হয়েছে। এই সমস্ত কিছুর মধ্যেই শোষকদের স্বার্থ নিহিত ছিল, অন্তর্নিহিত। কাজে প্রতিনিয়ত এর বিরুদ্ধে লড়াই করে বিজ্ঞান ভিত্তিক সমাজতান্ত্রিক ব্যবস্থার পতন ঘটাবার জন্যে মার্ক্সকে লড়াই করতে হয়েছে। এবং সেখানে তার যে মূল কথা, এই পুঁজিবাদী ব্যবস্থায় পুঁজিবাদকে ধ্বংস করে শ্রেণীহীন শোষণগ্রস্ত সমাজ ব্যবস্থা পতন করতে গেলে পর আজকের এই আধুনিক বিশ্বে শ্রমিক শ্রেণীকেই এই বিপ্লবী সংগ্রামের নেতৃত্ব গ্রহণ করতে হবে এবং তার নেতৃত্বে এই বিপ্লবী সংগ্রামের যে ছত্রছায়া, তাতে সমাজের অন্যান্য অংশের যারা নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত, তাদেরকে সমবেত করতে হবে। তার মধ্যে কৃষক আছেন, কৃষকদের মধ্যে নানা স্তর আছে, মধ্যবিত্ত অংশের মানুষ আছে। এই সমস্ত অংশকে সংহত করে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে এই বিপ্লব সংগঠিত করতে হবে। এই বিপ্লব সংগঠিত করতে গেলে পরে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে তার সহযোগী যে শক্তি, এই বিপ্লবী সংগ্রামে তাদেরকে পরিচালনা করার জন্য একটা পার্টি চাই, যেটাকে কার্ল মার্ক্স বলে গিয়েছেন ভ্যানগার্ড। পথ চলার ক্ষেত্রে তারা হচ্ছেন দ্যুতক, প্রদর্শক, পথ প্রদর্শক, এবং তার ভিত্তিটা হচ্ছে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের চিন্তা চেতনা।
এটা যেমন তিনি বলেছেন, বলেই কিন্তু তিনি ক্ষান্ত থাকেননি। তিনি সেই পার্টি ভিত্তি স্থাপন করার চেষ্টা করেছেন। তার প্রথম কর্মসূচি কমিউনিস্ট ইস্তাহার, তাকেই দায়িত্ব দেওয়া হয়েছিল তার সহযোগী অ্যাঙ্গেলসকে সঙ্গে নিয়ে। এই ইস্তাহার আজকে পৃথিবীতে একটা ঐতিহাসিক দলিল। সেদিন যে ইস্তাহার গৃহীত, ঘোষিত এবং প্রচারিত হয়েছিল, যারা পাঠ করেছেন বা পাঠ করবেন তারা দেখবেন তাদের জীবৎকালে যখনই এটা নতুন কোনো সংস্করণ ছাপার প্রশ্ন দেখা দিয়েছে, তখনই তার মধ্যে বিশেষ করে অ্যাঙ্গেলস মার্কসের অনুপস্থিতিতে তিনি একটা করে নতুন সংযোজন সেখানে যুক্ত করতেন এবং তিনি সেখানে বলতে গিয়ে বলবার চেষ্টা করেছেন, এই যে ইস্তাহার এটা ঐতিহাসিক দলিল, তার কোনো অক্ষর, কোনো শব্দ পরিবর্তন করার অধিকার, ক্ষমতা আমাদের নেই। কিন্তু পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে। মার্ক্সবাদ স্থাণু না, এটা ডগমা না, এটা নিয়ত পরিবর্তনশীল, এটা বিজ্ঞান। বিজ্ঞানের শেষ বলে কোনো কথা নেই। কাজে মার্ক্সের অবর্তমানে, এমনকি মার্ক্সের জীবৎকালেও এবং তার অবর্তমানে পর্যায়ক্রমে পরিস্থিতির মধ্যে যে পরিবর্তন আসছে, এই যে কমিউনিস্ট ইস্তেহার, তৎকালীন যে পরিস্থিতিতে ইস্তেহার তৈরি হয়েছিল, তার কোনো কোনো জায়গায় কিছু বিশ্লেষণ, তার কিছু সংযোজন, তাকে সমৃদ্ধ করার জন্য, সমসাময়িক সময়ের সাথে সাযুজ্য রক্ষা করতে এই বিষয়গুলো অতিরিক্তভাবে মুখবন্ধ হিসাবে অ্যাঙ্গেলস যুক্ত করার চেষ্টা করেছেন। মূল যে কমিউনিস্ট ইস্তেহার, এই ইস্তেহারের গায়ে তিনি কিন্তু আঁচড় দেওয়ারও চেষ্টা করেননি। কাজে সেদিক থেকে যেটা বলবো যে কার্ল মার্কস অ্যাঙ্গেলসকে সাথে নিয়ে এই যে ভ্যানগার্ড যে পার্টি তৈরি করার কথা বলেছেন, তার যে মূল ভিত্তিটা এই কমিউনিস্ট ইস্তেহারের মধ্য দিয়ে তারা কিন্তু সেখানে পতন করবার চেষ্টা করেছেন। এবং একই সাথে সংগঠন সেটাও তৈরি করার ক্ষেত্রে কার্ল মার্কস অ্যাঙ্গেলস চেষ্টায় কোনো খামতি রাখেননি। বিশেষ করে জার্মানে, ফ্রান্সে তাদের সমসাময়িক সময়ে কমিউনিস্ট পার্টি তৈরি করা এবং তাদেরই বক্তব্য যে বিপ্লবী একটা কর্মসূচি তৈরি করলেই হবে না, এটাকে বাস্তবায়িত করতে গেলে পরে বিপ্লবী সংগঠন চাই। সেই সংগঠন তৎকালীন পরিস্থিতিতে মার্কস অ্যাঙ্গেলস জার্মান এবং ফ্রান্সের মধ্যে বিশেষভাবে করার চেষ্টা করেছেন এবং সংগ্রাম সংগঠিত করার চেষ্টা করেছেন। তার জ্বলন্ত নিদর্শন হচ্ছে পেরিকমিউন। পেরিকমিউন ধ্বংসের পর জেনারেল তিয়ের, যিনি ফ্রান্সের বুর্জোয়াদের নেতা ছিলেন, আন্তর্জাতিক প্রতিক্রিয়ার শক্তির সাহচর্যে, কারণ একটা গ্যালাগোলের রব উঠেছিল যে পেরিকমিউন যদি সফল হয়ে যায় তাহলে পৃথিবীর রাষ্ট্রে রাষ্ট্রে এই অভিজ্ঞতাকে পাথেয় করে শোষিত বঞ্চিত মানুষ, যাদেরকে আমরা এতদিন দাবিয়ে রেখেছিলাম রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে, তারা কিন্তু ঘুরে দাঁড়াবে, রুখে দাঁড়াবে। কাজে কোনোভাবেই পেরিকমিউনকে এগুতে দেওয়া যাবে না। তাদের সাহচর্যে জেনারেল তিয়ে এই যে বিপ্লবী যে শক্তি, তার নানা দুর্বলতা, নানা খামতি, নানা অসম্পূর্ণতা আছে, তার অভিজ্ঞতা সেখানে কম। ফ্রান্সের ভেতরেই সমস্ত অংশের মানুষের যে নৈতিক সমর্থন, সেটাতে তারা সংগ্রহ করতে পেরেছিলেন, এটা যেমন ঘটনা না, তেমনি শ্রমিক শ্রেণীর যে মিত্রশক্তি, সবচেয়ে কাছের শক্তি, তারাও যে বিপ্লবী সংগ্রাম সম্পর্কে ততটা মাত্রায় সচেতন ছিলেন, ঘটনা তাও না। আবার এই প্যারিসে ক্ষমতা দখল করার পর প্রতিক্রিয়ার শক্তিকে মোকাবেলা করে যাই রাষ্ট্র ক্ষমতা তারা দখল করতে পেরেছিলেন, এটাকে যেভাবে প্রয়োগ করা, সে প্রয়োগের ক্ষেত্রে তাদের অসম্পূর্ণতা, খামতি ছিল। এই সমস্ত কিছুর সুযোগ নিয়ে জেনারেল টিয়েরের নেতৃত্বে ফ্রান্সের প্রতিক্রিয়ার শক্তি এই বিপ্লবী শক্তির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং 72 দিনের মাথায় তার পতন ঘটে। আবার সেই প্রতিক্রিয়ার শক্তি ফ্রান্সের ক্ষমতা পুনর্দখল করে। তখন এই টিয়েরি বলবার চেষ্টা করেছিল ধক্কানি না দে,
কমিউনিস্টদের আমরা শেষ করে দিয়েছি, আর সমাজতন্ত্রের চিন্তা তারা করবে না, শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ, এগুলো কল্পনা, স্বপ্নীল ভাবনা চিন্তা সমাধিস্থ করেছে। সেই সময়ে কার্ল মার্কস, এঙ্গেলস সম্মিলিতভাবে বলবার চেষ্টা করেছেন এরা মূর্খের স্বর্গে বাস করেছেন। এটা ঠিক। পেরি কমিউন 71 থেকে 72 দিনের বেশি টিকে থাকতে পারেনি। তাদের ভুল ত্রুটি, খামতি, ঘাটতি নানা কিছু আছে, কিন্তু এই সময়ের মধ্যে 71 দিন 72 দিনের মধ্যে তারা এমন কিছু কর্মসূচি হাতে নিয়ে বাস্তবায়ন করার প্রচেষ্টার মধ্য দিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, এটাই ভবিষ্যৎ দিনে শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ, যেটাকে আমরা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা বলছি, তার পথ প্রদর্শকের ভূমিকা গ্রহণ করবে। কাজে সেদিক থেকে পেরি কমিউনের মৃত্যু নেই। আপাত দৃষ্টিতে বস্তুগতভাবে এটার পরাজয় ঘটেছে, কিন্তু তার আদর্শের দিক থেকে, তার অভিজ্ঞতার দিক থেকে যে দৃষ্টান্ত তারা স্থাপন করে গেছেন, এর কোনো মৃত্যু নেই। লেনিন কার্ল মার্কসের কাছ থেকে এই শিক্ষায় শিক্ষিত হয়ে রাশিয়ার বুকে শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ ব্যবস্থার পতনের জন্য বিপ্লবী সংগ্রামে নিজের সমস্ত জীবন তিনি সমর্পণ করেছিলেন। এবং সেই জায়গায় কার্ল মার্কসের যে বক্তব্য, ভ্যানগার্ড পার্টি চাই, শ্রমিক শ্রেণীর নেতৃত্বে সমাজের অন্যান্য নিপীড়িত অংশের মানুষের সম্মিলনের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণী বিপ্লবী সংগ্রাম সংগঠিত করবে, শোষকদের ক্ষমতাচ্যুত করবে, সব ঠিক আছে, কিন্তু এদেরকে কে পথ দেখাবে? তত্ত্বের দিক থেকে বৈপ্লবিক তত্ত্বকে হাতিয়ার করে তার জন্য পথ প্রদর্শক চাই। সে পথ প্রদর্শক হচ্ছে কমিউনিস্ট পার্টি। মহামতি লেনিন রাশিয়ার বুকে, তখন সোভিয়েত হয়নি, সোভিয়েত তো সমাজতন্ত্রের পর, ইউনিয়ন অফ স্টেটস, তো সেখানে লেনিন যখন বিপ্লবটা যে সংগঠিত হবে, কর্মসূচিটা কি, এটা বাদ দিয়ে তো কোনো পার্টি তৈরি হতে পারে না। এই কর্মসূচি তৈরি করতে গিয়েই সেখানে তিনি বাধাপ্রাপ্ত হতে শুরু করেন। সেই জায়গায় এই পরবর্তী পর্যায়ে যে মেনসেভিক যাদের কথা উঠে আসলো, সেই সময় তো মেনসেভিক এই প্রশ্নটা আসেনি। একই পার্টিতে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, তাতে তারা সংঘবদ্ধ হয়ে কাজ করার চেষ্টা করছেন এই বিপ্লবী কর্মসূচি তৈরি করতে গিয়ে। এরা এই যে অংশ, তাদের মূল বক্তব্য ছিল শ্রমিক শ্রেণী বা শোষিত অংশের অন্যান্য যারা মানুষ আছে, যে কৃষক হতে পারে, মধ্যবিত্ত হতে পারে, শিক্ষক, কেরানি, কর্মচারী, যাই হোক না কেন, সেই সমাজ ব্যবস্থায় রাশিয়ার অভিজ্ঞতার প্রেক্ষাপটে তারা তাদের যে অর্থনৈতিক দাবি দেওয়া আছে, বেতন ভাতা, মজুরি বৃদ্ধি, কাজের ক্ষেত্রে তাদের সামাজিক নিরাপত্তা, এর সাথে গণতান্ত্রিক যে অধিকার, এগুলো নিয়ে তারা লড়াই করবে, এতে কোনো আপত্তি নেই। তাতে সময় সময় তারা কিছু দাবি দেওয়া আদায় করবে, সাফল্য আসবে, আবার নতুন সমস্যা তৈরি হবে, তারা আবার লড়াই করবে, এর মধ্যেই তাদের লড়াই চলতে থাকবে। এদের রাষ্ট্র, বিপ্লব, ক্ষমতা দখল, শ্রেণীহীন ব্যবস্থার পতন, এগুলো নিয়ে শ্রমিক শ্রেণীর ভাবনা চিন্তার কোনো দরকার নাই। আর এগুলি তারা ভাববে কী করে? তাদের এত শিক্ষা কোথায়, চেতনা কোথায়, বুদ্ধি কোথায়, অভিজ্ঞতা কোথায়? কাজে এগুলো নিয়ে তাদের ভাববার দরকার নেই। এগুলো নিয়ে আমরা ভাববো, যারা একটু বিচার বুদ্ধি সম্পন্ন, লেখাপড়া শিখেছেন, কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, বইপত্র ঘাটাঘাটি করেন, নানা বিষয় নিয়ে তর্ক বিতর্ক করেন, এগুলি আমরা ভাববো। এগুলি তাদের তো ভাববার বিষয় নয়। এই এখানটাতে লেনিন তীক্ষ্ণভাবে তাদের বিরুদ্ধে তার যে লড়াইয়ের অস্ত্র, শানিত অস্ত্র তাক করে
রুখে দাঁড়িয়ে তিনি বলবার চেষ্টা করেছেন। তাহলে এটা তো অর্থনীতিবাদ হয়ে যাবে। যারা শোষিত, বঞ্চিত, নির্যাতিত, তারা যদি শুধু বেতন ভাতা বৃত্তির লড়াইয়ের মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখে, তারা যদি নাই জানতে পারেন জিনিসের দাম বাড়ছে কেন, টাকার দাম কমছে কেন, মুদ্রাস্ফীতি হচ্ছে কেন, তারা ন্যায্য মজুরি পাচ্ছেন না কেন, অল্প কিছু লোক, তারা তো সেরকম কোনো পরিশ্রম করছে না, কল কারখানার মালিকানার সুবাদে রাষ্ট্রকে ভিত্তি করে পাথেয় করে সেনা, জেল, কোর্ট, কাছারি এগুলোকে ব্যবহার করে তাদের বিত্ত বৈভবকে বাড়িয়ে চলেছে। এবং এই অবস্থা থেকে যদি পৃথিবীকে আমাদের রাশিয়াকে আমরা মুক্ত করতে না পারি, তাদের জীবনের এই যে দুর্বিষহ যন্ত্রণাকর অবস্থা, তার থেকে তারা কি করে মুক্তি পাবেন? এটা বাদ দিয়ে তাদেরকে যদি তাদের সাধারণভাবে আমাদের বোঝার সুবিধার জন্য বলছি ট্রেড ইউনিয়ন আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ রাখি, তাহলে কিসের এই বিপ্লবী সংগ্রামে তারা নেতৃত্বের ভূমিকা নেবেন? এটা হতেই পারে না, এটা হতেই পারে না। এটা ঠিক আছে, লেখাপড়া যারা মানুষ, যারা ইত্যাদি বিশ্লেষণ ইত্যাদি করতে পারেন, তারা তাদের ভূমিকা নেবেন। কিন্তু শ্রমিক শ্রেণীকে, তার সহযোগী যে শক্তি, তারা তাদের বিভিন্ন ক্ষেত্রে যে লড়াই সংগ্রামটা করছেন, তাদের জীবনে এই যন্ত্রণার মূল ভিতটা কোথায়, এটা তাদেরকে জানতে, শিখতে, বুঝতে সাহায্য করতে হবে। শ্রেণীর শত্রুর যে চেহারা, সেটাকে উন্মোচন করতে হবে। তাদেরকে ক্ষমতাচ্ছেদ থেকে উচ্ছেদ করবার জন্যে এদেরকে উদ্দীপিত করতে হবে এবং ক্ষমতা থেকে উচ্ছেদ করে যে শ্রেণীহীন শোষণমুক্ত সমাজের কথা বলছি, সেটা কীরকম সমাজ, তার কর্মসূচি কী, প্রাথমিক পর্যায়ে পৃথিবীর অন্য কোনো জায়গায় যদিও তার কোনো দৃষ্টান্ত নেই, কিন্তু পেরিকমিনের অভিজ্ঞতা আছে। এর থেকে মহামতি মার্কস তার যে ত্রুটি অসম্পূর্ণতাগুলো চিহ্নিত করবার চেষ্টা করেছেন, তার থেকে শিক্ষা নিয়ে আমরা যে সমাজতান্ত্রিক ব্যবস্থার পত্তন করতে চাইছি, বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক ব্যবস্থার পত্তন করতে চাইছি, এ সম্পর্কে শ্রমিক শ্রেণীর সামনে যদি বিকল্প কর্মসূচি আমরা উপস্থিত করতে না পারি, তাহলে এরা কি করে এই বিপ্লবী সংগ্রামে নেতৃত্বের ভূমিকা পালন করবে? অথচ আমরা বলবার চেষ্টা করছি তাদের নেতৃত্বে বিপ্লব সংগঠিত হবে। এটা আপনারা কি বলছেন? তাদেরকে আপনারা সেখানে প্রায় নিরস্ত্র করে রাখার চেষ্টা করছেন, ঘুম পাড়িয়ে রাখার চেষ্টা করছেন, অথবা আধ ঘুমন্ত অবস্থায় তাদেরকে দাবিয়ে রাখবার চেষ্টা করছেন। এতে তো সুবিধা হবে, এই শোষক যারা রাষ্ট্রকে হাতে রেখে তার সমস্ত শক্তিকে ব্যবহার করে এদেরকে ঠকাচ্ছে, লুণ্ঠন করছে, তাদেরকে পরোক্ষে সাহায্য করা হবে। এই তীব্র লড়াইয়ের মধ্য দিয়ে শেষ পর্যন্ত এদেরকে পরাস্ত করে লেনিন এই তার যে কর্মসূচি, বিপ্লবী কর্মসূচি, এই কমিউনিস্ট পার্টির হাতে এটা কিন্তু তিনি তুলে দেওয়ার ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন। বিশাল লড়াই। যত সহজে কথাগুলি বলা গেল, লেনিন কিন্তু অত সহজে এই লড়াইটাকে সুসংহত করে সাফল্য অর্জন করেছেন মনে করলে কিন্তু ঠিক হবে না। তারপরেই লেনিন বলছেন, ওই কার্ল মার্কস অ্যাঙ্গেলসের অভিজ্ঞতায় তিনি নিজেকে শানিত করার চেষ্টা করেছেন। কর্মসূচি তো আমরা নিলাম, কমিউনিস্ট পার্টি, বিপ্লবী কর্মসূচি আমরা নিলাম, কিন্তু শুধু বিপ্লবী কর্মসূচি হাতে নিলেই তো বিপ্লব সংগঠিত হবে না। এই বিপ্লবটাকে সংগঠিত করতে গেলে পর আমাদের তো বিপ্লবী সংগঠন তৈরি করতে হবে। সেই বিপ্লবী সংগঠন তৈরি করতে গেলে পর তার একটা বিপ্লবী কর্মধারা, এই সংগঠনটা গড়ে তুলবার জন্যে আমাদের গ্রহণ করতে হবে। এবং সেই জায়গায় লেনিন এই বিপ্লবী সংগঠনটা কিভাবে তৈরি হবে সেই সম্পর্কে তার রূপরেখা তৎকালীন পরিস্থিতিতে, বিশেষ করে মস্কোতে, রাশিয়াতে তিনি সেটা উপস্থিত করবার চেষ্টা করেন। তাতে তিনি কি বলেন?
এই যে কর্মসূচি আমরা গ্রহণ করলাম পার্টি, আমাদের পার্টিতে তারাই অন্তর্ভুক্ত হবেন যারা এই কর্মসূচিটাকে গ্রহণ করছেন, মেনে নিচ্ছেন। দ্বিতীয় কি, পার্টিকে অর্থ দিয়ে সাহায্য করতে হবে। প্রত্যেকে একই রকম অর্থ সাহায্য করবেন ঘটনা তা না, তাদের সামাজিক অবস্থান নিরিখে, আয় উপার্জনের ভিত্তিতে। পার্টির সদস্য পদের জন্য যে চাঁদা সেটা সবার জন্য একরকম। আমরা এখন যেটাকে লেভি বলি, সেই সময়ে এই শব্দ তার মধ্যে সন্নিবিষ্ট হয়েছিল কিনা আমার অন্তত জানা নেই। তো ভাবনাটা এটাই যে এই পার্টিটাকে চালাতে গেলে পর আমরা যারা কমিউনিস্ট পার্টির মেম্বার, আমাদেরকে আমাদের আয় উপার্জন ইত্যাদির নিরিখে একটা পদ্ধতি ঠিক করে এই পার্টিকে নিয়মিতভাবে আমাদের অর্থ সাহায্য দিতে হবে। 2, 3 নম্বর প্রধান যে কথা সেটা হচ্ছে এই যে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে বিপ্লবী সংগ্রাম সংগঠিত করার কথা বলছি। আমরা যারা কমিউনিস্ট পার্টির মেম্বার হব, আমাদের তো এই সংগঠনের মধ্যে নিজেদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। শুধু শ্রমিকদের সংগঠন না, অন্যান্য শ্রমজীবী অংশের মানুষ, এটা কৃষক হতে পারে, এটা কৃষি মজুর হতে পারে, মাঝারি কৃষক হতে পারে, মধ্যবিত্ত হতে পারে, শিক্ষক, কেরানি, কর্মচারী, ছাত্র, যুবক, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সমস্ত স্তরে তাদেরকে, অর্থাৎ এই বিপ্লবী সংগ্রামে সংগঠিত করার জন্য সমাজের নানা অংশকে সংগঠিত করার লক্ষ্যে যে গণসংগঠনগুলি তৈরি হচ্ছে, যেগুলিকে আজকে এখন আমরা বলছি মাস অর্গানাইজেশন, এই কোনো না কোনো সংগঠনে কাজ করতে হবে। এখন প্রশ্ন উঠল, কেন এটাতে কাজ করতে হবে? লেনিন সেখানে বলার চেষ্টা করেছেন, এটাতে যদি কাজই আপনি না করবেন, বিপ্লবী কর্মসূচি সম্পর্কে আপনার যে চিন্তা চেতনা, তার উপলব্ধি আপনার কোত্থেকে আসবে? তার প্রতি যে আপনার বিশ্বাস, বিপ্লবী সংগ্রাম সংগঠিত করে রাষ্ট্র ক্ষমতা থেকে শোষকদের উচ্ছেদ করার যে অনুপ্রেরণা, যে উপলব্ধি, তার যে প্রয়োজনীয়তা, তার যে প্রাসঙ্গিকতা, এটা কী করে আপনি অর্জন করবেন? এবং এর ভিতর থেকেই এদের মধ্যে যারা রাজনীতিগতভাবে চেতনার দিক থেকে অগ্রসরমান, তাদেরকে নিয়েই তো আমরা এই ভ্যানগার্ড পার্টিটা আমরা তৈরি করব। অর্থাৎ পথপ্রদর্শকের ভূমিকা যারা নেবেন। সব শ্রমিকই কমিউনিস্ট পার্টির মেম্বার হয়ে যাবেন এটা মনে করার কারণ নেই। অ্যাডভান্স যে সেকশন, যাদেরকে ভ্যানগার্ড বলা হচ্ছে, পথপ্রদর্শক বলা হচ্ছে, সেখানে এই পার্টিটা তৈরি হবে। এই জায়গায় আবার লেনিন আক্রান্ত হলেন, বলে আপনি তো দেখা যাচ্ছে কমিউনিস্ট পার্টিকে, আমাদের মেম্বারদেরকে একটা যন্ত্রের, কলের, কারখানার নাটবল্টুতে তৈরি করছেন। এটা কীরকম ধরনের কথা হলো? পার্টি কর্মসূচি এটাকে সমর্থন করলেই তো হয়। তারপরে টাকা দিতে বলেছেন, ঠিক আছে, প্রয়োজন মনে করলে আরও একটু বেশি টাকা চান, যারা বেশি টাকা দিতে পারে। যারা বেশি টাকা দিতে পারে না, তারা না হয়ে দেবে না, সেটা দেবে। কিন্তু এটা কীরকম কথা? এই সংগঠন সেই সংগঠন এগুলি করতে হবে, তাতে লড়াইয়ের সংগ্রামে অংশগ্রহণ করতে হবে, তার মধ্য দিয়ে আমরা পরীক্ষা দেব, তার মধ্য থেকে আমাদের বাছাই করা হবে, তারপর আমাদেরকে পার্টির মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। তারপরে আমরা কি নাটবল্টু? তো লেনিন বলছেন, দেখুন, আপনারা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করান, কলেজের যারা অধ্যাপক, বিদ্বান বুদ্ধিমান আপনারা যারা, বিশ্লেষণ করার ক্ষমতা আপনাদের যথেষ্ট আছে। আপনাদের এই গুণাবলীকে আমি খাটো করে দেখছি না, অশ্রদ্ধাও করছি না। কিন্তু বিপ্লবী সংগ্রাম সংগঠিত করতে গেলে পর বিপ্লবী পার্টিটার তো একটা বিপ্লবী সংগঠন লাগবে। এটার কোনো বিকল্প নাই, এটা হচ্ছে মূল অস্ত্র। একদিকে বিপ্লবী তত্ত্ব, আরেকদিকে বিপ্লবী সংগঠন। সংগঠন যদি না থাকে, তত্ত্বকে বাস্তবিকতা করবে নাকি? কাজে এই সংগঠনটা তো বিপ্লবী শৃঙ্খলার মধ্য দিয়ে তৈরি হবে। আপনার যদি এই শৃঙ্খলা মেনে পার্টির মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে আপত্তি থাকে, তাহলে আপনি অধ্যাপনা করুন না, বিশ্ববিদ্যালয়ে আপনি পাঠদান করুন না, লেখালেখি করুন না, আপত্তির কিছু নাই। কমিউনিস্ট পার্টিকে তার নিজের ধারায় গড়ে উঠতে, চলতে, পরিচালনা করতে সাহায্য করুন। পছন্দ হলে থাকবেন, না হলে পরে তো আপনার কমিউনিস্ট পার্টিতে আসার তো কোনো সুযোগ নেই, এটা মানতে হবে। এই যে লড়াই, এই লড়াই করে একটা সময়ে গিয়ে তাদেরকে কিন্তু লেনিন পরাস্ত করেন। এবং সেই জায়গায়
এই পার্টির মধ্যে বিভাজনগুলি তৈরি হয়, বলসেবিক মেলিসেবিক এই প্রশ্নগুলি সেখানে চলে আসতে থাকে, কিন্তু আলটিমেটলি লেনিনই জয়যুক্ত হন, লেনিন সেখানে জয়যুক্ত হন। তাহলে কি হলো? ভ্যানগার্ড যারা, তাদের হাতে বিপ্লবী কর্মসূচি, শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ পত্তনের কর্মসূচি, বৈজ্ঞানিক সমাজতন্ত্র, তার কর্মধারা কি হবে, কি তারা করতে চান, এটা যেমন তুলে দেওয়া হয়েছে, এটাকে বাস্তবায়নের জন্য বিপ্লবী সংগঠন তৈরি করার নিয়ম পদ্ধতি শৃঙ্খলা, শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতার জোরে এটাও সাফল্য অর্জন করেছেন। এখন এটাকে প্রয়োগ করতে গিয়ে, কার্যকরী করতে গিয়ে লেনিন দেখলেন যে বিপ্লবের নামে ছেলে খেলা হচ্ছে। এখন এই জায়গাটাতে লেনিনকে আবার সেখানে অস্ত্র হাতে তুলে নিতে হয়েছে। এই বিপ্লব নিয়ে ছেলে খেলা করার যে প্রবণতা, লেনিনকে সেখানে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে বলতে হয়েছে, এটা ঠিক আছে, আমাদের দেশের রাষ্ট্রশক্তির ধারক বাহক যারা, তারা প্রতিক্রিয়ার শক্তি, আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী শক্তি, পুঁজিবাদী শক্তির সাথে তাদের সম্পর্ক আছে, তারা ভূস্বামী যারা, এদের সাথে তারা সম্পর্ক রক্ষা করে চলবার চেষ্টা করছে, বিরাট অংশের জনগণকে তারা দাবিয়ে রাখার চেষ্টা করছে, এদেরকে ক্ষমতাচ্যুত করতে হবে, রাষ্ট্র আমাদের দখল করতে হবে। কিন্তু এর অর্থ এই না যে কোনো সময়েই, যে কোনো পরিস্থিতিতেই এই বিপ্লবটা সংগঠিত করা যায়, এটা ছেলে খেলা মেয়ে হবে। সেই জায়গায় লেনিন সেখানে বিশ্লেষণ করে বুঝাবার চেষ্টা করেছেন বিপ্লবী পরিস্থিতি বলতে কোন পরিস্থিতিকে বোঝায়। লেনিন সেখানে বলবার চেষ্টা করেছেন যারা রাষ্ট্র ক্ষমতার ধারক বাহক, যখন তারা দেখতে পাচ্ছেন তারা যেভাবে রাষ্ট্র চালাবার চেষ্টা করছেন সেভাবে তারা চালাতে পারছেন না। চালানো মানে তো দাবিয়ে রাখা বিরাট অংশের মানুষ। রাষ্ট্র ক্ষমতার যারা ধারক বাহক তারা তো 100 জনের মধ্যে কজন, 5 জন 7 জন 10 জন, বাকি যারা 75 80 85 90 95 জন, তাদেরকে দাবিয়ে রাখার জন্যই তো রাষ্ট্রশক্তিকে ব্যবহার করছে, এবং রাষ্ট্রের উদ্ভবিত সেই লক্ষ্য দৃষ্টিভঙ্গি নিয়ে। কাজে এরা যখন রাষ্ট্র চালাতে গিয়ে দেখছে যে 85 90 95 ভাগ যাদেরকে আমরা দাবিয়ে রাখতে চাইছি আমাদের শ্রেণী স্বার্থকে সুরক্ষিত করবার জন্য, তারা তো এইভাবে আমাদের চলতে দিতে চাইছে না, তারা তো আমাদের মেনে নিতে চাইছে না। তাহলে দুদিক থেকে, একদিক থেকে রাষ্ট্রের ধারক বাহক শোষকরা যারা, তারা জনগণের উপর আস্থা রাখতে পারছে না, শোষিত যারা এই শাসকদের দ্বারা এভাবে তারা চালিত হতে, শোষিত হতে রাজি না। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিকেই লেনিন বলেছেন এটা হচ্ছে বিপ্লবী পরিস্থিতি। এরকম পরিস্থিতির উদ্ভব যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কী করে আপনি বিপ্লবী পরিস্থিতি পরিপক্ক এবং ক্ষমতা দখলের জন্যে আপনি মোক্ষম যে আঘাতটা, সে আঘাতটা আপনি সেখানে দেবেন, এটা কি করে সম্ভব? এটা তো সম্ভব না। কাজেই এটা প্রথম আমাদের বুঝতে হবে। সঙ্গে সঙ্গে লেনিন আবার এটাও বলেছেন বিপ্লবী পরিস্থিতি থাকলেই বিপ্লব হবে, এটা কিন্তু মনে করার কারণ নেই। রাষ্ট্রশক্তির ধারক বাহক জনগণকে দাবিয়ে রাখতে পারছেন না, জনগণ তাদের মানে দাবের কাছে মাথা নত করে দাবিও থাকতে চাইছে না। কিন্তু আঘাতটা আমরা যেটা করব তার জন্য আমার সংগঠনটা কোথায়, বিপ্লবী সংগঠনটা কোথায়, তার প্রস্তুতি কোথায়, শ্রমিক শ্রেণী কী অবস্থায় আছে, সাধারণভাবে জনগণের খুব বিক্ষোভ এক জিনিস, তারা সংহত কিনা, তার চেতনার দিক থেকে সে উদ্দীপিত কিনা, তার মিত্রশক্তি সে কতটা জড়ো করতে পারল, তাদের মানসিক প্রস্তুতি কি, এই কোনো কিছু হিসাবের মধ্যে না রেখে যদি আমরা দেখি, যেটাকে আমরা বলি সাবজেক্টিভ প্রিপারেশন, এটা যদি দেখা যায় শাসকদের
ক্ষমতাচ্যুত করবার জন্যে মোক্ষম আঘাত দেওয়ার প্রশ্নে এই সংগঠনটা সেভাবে সংহত, তাহলে পরে আঘাত দেওয়া যাবে। যদি দেখা যায় এই সংগঠনটা সেইভাবে সংহত না, আমাদের এই বস্তুগত যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সেভাবে আমরা গড়ে তুলতে পারিনি। যদিও উভয় অংশের উপর বিশ্বাস এবং আস্থা রাখতে পারছে না অনুকূল পরিস্থিতি বিপ্লবের জন্য, কিন্তু মূল আঘাত দেওয়ার জন্য এই যে অস্ত্রের কথা বলা হলো, বিপ্লবী অস্ত্র, বিপ্লবী সংগঠন, সেটাই যদি আমরা সেভাবে সংগত করতে না পারি, কী করে আমরা আঘাত দেব? কাজেই বিপ্লবী পরিস্থিতি থাকলেও অনেক সময় এই কারণে বিপ্লবী সংগ্রাম সংগঠিত করা যায় না। এই দৃষ্টিভঙ্গি নিয়ে লেনিন, যারা রাশিয়ার বুকে পার্টি তৈরি হয়ে যাওয়ার পর ক্ষমতা দখল করার সংগ্রামে নিজেদেরকে বিবৃত করেছেন, তাদের মধ্যে এই যে আপনার ভূমিকা গ্রহণ করা, এটাকে তিনি বলেছেন এটা তো বালক সুলভ চপলতা, এটা শিশু সুলভ চপলতা। বিপ্লব নিয়ে এটা করা যায় না। এর সঙ্গে কোটি কোটি মানুষের জীবন, স্বার্থ ইত্যাদি যুক্ত, এই খেলা চলে না। এটা যদি আমরা করার চেষ্টা করি তাহলে জনগণের যে শত্রু, তাদের সুবিধা হয়ে যাবে, তাদের আক্রমণ আরও বেশি তীব্র তীক্ষ্ণ সংহত করার ক্ষেত্রে তারা সুযোগ নেওয়ার চেষ্টা করবেন। তাতে আমাদের যে বিপ্লবী সংগ্রাম, এটা পেছন দিকে তারা ঠেলিয়ে দেবে। এটা কিন্তু করা যায় না। এবং এই প্রসঙ্গে যে ডুমা, আমরা যেটাকে পার্লামেন্ট বলি, সোভিয়েত দেশে এটাকে ডুমা বলা হতো। এক সময় তার ইলেকশনে কমিউনিস্ট পার্টি তার শক্তি সীমাবদ্ধ হলো, অংশগ্রহণ করছিল। একটা সময় আসলো যখন এই নির্বাচন বয়কট করলো কমিউনিস্ট পার্টি, যে না, আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব না, কারণ এই ডুমা বা এই সংসদ, এতে জনগণের জীবনের মূল সমস্যাগুলো সমাধানের জন্য যে আইন তৈরি হওয়া দরকার, যে কর্মসূচি গ্রহণ করা দরকার, তার অর্থনৈতিক যে পদক্ষেপগুলি গ্রহণ করা দরকার, এটা তো এখানে তারা করছে না। এবং আমরা এগুলি করতে বললেও তারা তো এগুলি শুনছে না, কারণ সংখ্যার দিক থেকে যারা এগুলোর পরিবর্তন চাইছেন তারা তো সংখ্যার দিক থেকে গরিষ্ঠ না, তারা সংখ্যালঘু। তারা সংখ্যার দিক থেকে গরিষ্ঠ হওয়ার মতো অবস্থা হলে পর ক্ষমতায় যারা আছেন তারা তো নির্বাচনই করতো না, এটাও বোঝার দরকার আছে। এটাও লেনিন তার রাষ্ট্র বিপ্লব যে পূর্ণ দৈর্ঘ্যের যে বইটা পরবর্তী সময়ে চূড়ান্ত করেছেন, তাতে তিনি উল্লেখ করে গেছেন, আমি সেখানে যাচ্ছি না। তো এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, জনগণ সংগ্রাম করার জন্য প্রস্তুত, মাঠে নামবেন, আঘাত করবেন, এ নিয়ে পার্টির মধ্যে বিরোধ। লেনিন বাইরে ছিলেন, দেশে আসলেন, এই পরিস্থিতির মধ্যে সবাই বলছে আঘাত করতে হবে, এখন কিসের ভোট। এবং এই পরিস্থিতিতে সিদ্ধান্ত হলো আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব না। মানুষ অস্ত্র নিয়ে মাঠে নামলেন। 1905-এর যে বিপ্লব, এই বিপ্লব ব্যর্থ হলো। লেনিন প্রচণ্ড সমালোচনার মুখে পড়লেন। ওই মেনসেভিক যারা, আমরা না করেছিলাম, আপনাকে কে বুঝাবে, আপনিই তো তাদের পক্ষে দাঁড়ালেন। তো লেনিন তাদেরকে ব্যাখ্যা করে বুঝাবার চেষ্টা করেছেন। প্রায় সময় আমরা বলার চেষ্টা করি, এই তো রিহার্সাল। মূল মঞ্চে যাত্রাপালা গাইবার আগে রাজা রানী সেনাপতি সৈন্য সামন্তরা সেই যাত্রাপালাটা কি করে নির্ভুলভাবে গাইবেন, উপস্থাপন করবেন, তার জন্য তাদের রিহার্সাল হয়তো। তাহলে ঠিক আছে, এটাকে এইভাবে ধরে নিন না। এই যে শ্রমিকরা, তার মিত্রশক্তিরা, তারা কোনো মতেই এই ব্যবস্থাটাকে মেনে নিতে পারছে না, অস্ত্র জোগাড় করেছে, তারা নামতে চাইছে, আঘাত করতে চাইছে। এরকম একটা পরিস্থিতিতে যদি আমরা তাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করি, তারা তো আপনাদেরকে উপেক্ষা করেই এই জায়গায় যাবে। এখন এখানে যাওয়ার মধ্য দিয়ে তারা যে উপলব্ধি করতে পারলো যেন চাইলেই বিপ্লবটা করা যায় না, এটার জন্যে যে সাংগঠনিক প্রস্তুতি, মানসিক প্রস্তুতি, দর্শনগত অবস্থানকে ভিত্তি করে এটা যদি সুঠাম না হয় তাহলে এটা করা যায় না। কাজেই এই
1905-এর ব্যর্থ বিপ্লবের মধ্য দিয়ে এই শিক্ষাটা তো হলো। কাজে আমরা এইভাবে নিচ্ছি না কেন? এইভাবে নিয়েই শ্রমিক শ্রেণীর নেতৃত্বে তার অন্যান্য সহযোগী শক্তিকে সংহত করার কাজটা আমরা করব। কাজেই সব কিছু এর মধ্যে শেষ হয়ে গেছে, আর বিপ্লবী সংগ্রাম আমরা সংগঠিত করার ক্ষেত্রে কোনো ভূমিকা নিতে পারবো না, আমাদের দায়িত্ব এখানেই শেষ হলো, এভাবে আমরা ভাববো কেন, এভাবে আমরা চিন্তা করবো কেন? এভাবে তো আমাদের চিন্তা করার দরকার নেই। এই পরিস্থিতিতে আবার ভোট আসলো, ডোমার ভোট আসলো। তখন আবার লেনিন বললেন যে না, এই নির্বাচনে আমাদের যেতে হবে। আবার প্রশ্ন উঠলো, আরে আপনি এর আগে কিছুদিন আগে বললেন যে এই নির্বাচন আমরা যাবো না, এখানে গিয়ে আমাদের কি লাভ? ওখানে তো আমাদের স্বার্থে কোনো কাজ হয় না। শোষকরা তাদের স্বার্থে রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে তাদের মতো করে শোষণের সুবিধার্থে তারা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে। আপনিই বললেন যে না, এটাকে বয়কট করো। এখন আপনি আবার বলছেন এই ডুমার নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। আবার লেনিনকেই ব্যাখ্যা করে বলতে হয়েছে তৎকালীন যে পরিস্থিতি আর এখন যে পরিস্থিতি, 1905-এর যে আমাদের পরাভব ঘটল, আমরা এখন একটু পেছনে পড়ে গেলাম। আমাদের বিরুদ্ধে যে শক্তি, যারা রাষ্ট্র ক্ষমতার ধারক বাহক, তারা নিজেদেরকে সংগত করে আক্রমণটা তীব্র করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে এই যে মঞ্চটা, এটাকে ব্যবহার করে শ্রেণী শত্রুকে আমরা যেমন জনগণের সামনে আনমাস্ক করব, তার মুখোশটা খুলব, সঙ্গে সঙ্গে জনগণের কাছে আমাদের যে বক্তব্য, আমাদের যে বিপ্লব কর্মসূচি, এই মঞ্চটাকে ব্যবহার করে তাদের সামনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা এখন ব্যবহার করব। কারণ আমরা তো এক্ষুনি আবার অস্ত্র হাতে নিয়ে লড়াই নামতে পারছি না, তার জন্য আমাদের প্রস্তুতির দরকার আছে, সময়ের দরকার আছে। কাজে এই সময়টাকে আমরা এই ডোমার নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে যাই আমরা জয় অর্জন করতে পারি না কেন, এই শক্তিটাকে আমরা সেখানে কাজে লাগাবার চেষ্টা করব। এটা একটা লড়াই। তখন অনেকেই বলার চেষ্টা করছেন এতে সুবিধাবাদী লাইন নিচ্ছে, বলছে না এটা সুবিধাবাদী না, এটার বিরোধিতা যারা করছেন তারা সুবিধাবাদী লাইন নিচ্ছেন। আপনারা এই যে তত্ত্বটাকে যান্ত্রিকভাবে মেকানিক্যালি দেখছেন, বিশ্লেষণ করছেন, প্রয়োগ করার চেষ্টা করছেন। কার্ল মার্ক্সই বলে গেছেন যে এটা বিজ্ঞান, এটা পরিস্থিতির পরিবর্তনের সাথে সাথে তার মধ্যে যেমন বিকাশ ঘটবে এবং প্রায়োগিক ক্ষেত্রে তার যে কৌশলগত প্রশ্নে অবস্থান নিরিখে বিশ্লেষণ করে যথার্থ কৌশলও আপনাকে নির্ধারণ করতে হবে। কাজে একটা পরিস্থিতিতে আমরা ডোমা বয়কট করেছি, আজকের পরিস্থিতিতে এখানে আমাদের যেতে হবে, কারণ এই মুহূর্তে আমাদের একটু শক্তি তো ক্ষয় হয়েছে, এই তো অস্বীকার করা যাবে না। আমি কথাটা এখানে উল্লেখ করলাম। কাজেই এই যে লড়াইগুলি, এই লড়াইগুলির মধ্য দিয়ে কিন্তু লেনিন শেষ পর্যন্ত রাশিয়ার বুকে এই বিপ্লবটা সংগঠিত করার ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন। এখন ধরুন আমরা লেনিনের কাছ থেকে কি শিখলাম? এই যে কমিউনিস্ট যে পার্টির যে কর্মসূচি তৈরি করতে গিয়ে ভেতরের যে সোশ্যাল ডেমোক্রেটদের মধ্যে যে একটা অংশ অর্থনৈতিক দাবিদার আন্দোলন, শ্রমিকের, কৃষকের, মধ্যবিত্ত অংশের মানুষের, তার মধ্যে বিপ্লবী চেতনা দেওয়ার কোনো দরকার নেই। শ্রেণীশত্রু তাদের যে চেহারা, চরিত্র, তার বিশ্লেষণের কোনো দরকার নেই। এগুলো আমরা কিছু লোক ভাববো, এগুলো নিয়ে তাদের কি দরকার? তারা তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন সংগ্রাম করুক। আমাদের দেশে স্বাধীনতা লাভের পর ব্রিটিশ সাম্রাজ্যবাদ যখন পরাভূত হয়ে ভারতবর্ষ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে, স্বাধীন দেশে বিভক্ত ভারতবর্ষে যে সরকারটা তৈরি হলো কংগ্রেসের নেতৃত্বে, আমরা যেটা চেয়েছিলাম, তৎকালীন অবিভক্ত কমিউনিস্ট আন্দোলন শক্তির দিক থেকে খুব বড় ছিল, ঘটনা তা না। সেটা শুধু ব্রিটিশ তাড়ালে চলবে না, স্বাধীনতা অর্জন করব এবং আমাদের দেশের যারা শোষিত, বঞ্চিত, নির্যাতিত মানুষ, ওই সোভিয়েত দেশের বিপ্লবের অভিজ্ঞতার নিরিখে সংজাত হয়ে আমাদের দেশও এই শোষণহীন একটা ব্যবস্থার পত্তন করার জন্য আমরা অগ্রসর হব। কাজে নূতন যে সরকার তৈরি হবে তারা এই লক্ষ্যে কর্মসূচি বাস্তবায়ন করবে। তো কংগ্রেসের হাতে যখন ক্ষমতায় গেল, দেখা গেল কংগ্রেস এটা করছে না। একদিকে সাম্রাজ্যবাদের সঙ্গে সমঝোতা করছে, আরেকদিকে ভূস্বামী তাদের সাথে সমঝোতা করছে।
এবং শোষিত, বঞ্চিত, নির্যাতিত মানুষ যারা স্বাধীন ভারতবর্ষে তাদের জীবনের মৌলিক সমস্যাগুলো সমাধান সুরাহা করার জন্যে যে কর্মসূচিগুলি গ্রহণ করা দরকার, কিছু কিছু গ্রহণ করছিল প্রথম দিকে, সার্বিকভাবে যেটা গ্রহণ করা দরকার সেটা করছিল না। এটা নিয়ে কমিউনিস্ট পার্টির মধ্যে তখন কিন্তু বিতর্ক তৈরি হলো। এই বিতর্কের মধ্য দিয়েই 1964 সালে প্রকৃত বিপ্লবী কমিউনিস্ট পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর অভ্যুদয় হলো। এই পার্টি নতুন কর্মসূচি হাতে নিল। সেই পার্টি সেখানে বলল যে আমরা রাজনৈতিক স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা কোথায়? যে রাজনৈতিক স্বাধীনতা যেটা আমরা অর্জন করলাম এটা তো ভুল হাতে গেছে। কংগ্রেস এরা সাম্রাজ্যবাদের সাথে, ভূস্বামীদের সাথে সমঝোতা করে বৃহৎ যে পুঁজিপতি, একচেটিয়া পুঁজিপতি, তাদের নেতৃত্বে এই রাষ্ট্রটাকে পরিচালনা করার চেষ্টা করছে। কাজেই এরা ক্ষমতায় থাকবে, আমাদের দেশের কোটি কোটি শোষিত, বঞ্চিত, নির্যাতিত মানুষ এর অবসান ঘটাবে, এটা শোষণমুক্ত সমাজ হবে, এটা তো ভাবলে চলবে না। তাহলে এই জায়গাটাতে আমাদের বিকল্প কর্মসূচি হাতে নিয়ে অগ্রসর হতে হবে, এবং সেই কর্মসূচি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তৈরি করলো। এবং সেখানে অবসান ঘটানো যেত, তাহলে যারা ভূমিহীন, ক্ষেতমজুর, গরিব কৃষক, মাঝারি চাষি, প্রান্তিক চাষি, বিনামূল্যে তাদের মধ্যে জমি বন্টন করা যেত, তার মালিকানা তারা পেতেন, তার ফসলের প্রশ্ন, যোগান বাড়াবার প্রশ্নে, নতুন নতুন কলকারখানা তৈরি করার প্রশ্ন, সেই কলকারখানা চালাতে গেলে পর শ্রমিক চাই, কর্মচারী চাই, নানা পর্যায়ের, তাতে গিয়ে বেকার সমস্যার সমাধান হওয়ার প্রশ্ন, এবং অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে একটা মৌলিক গুণগত পরিবর্তন সেখানে সাধন করা সম্ভব হতো। কিন্তু কংগ্রেসের নেতৃত্বে এই নূতন সরকার এই পথে তারা গেল না। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী 1964 সালে তার যে কর্মসূচি, এই কর্মসূচির মধ্যে এই বিষয়টা সেখানে উল্লেখ করার চেষ্টা করলেন। এটা নিয়ে দেখা গেল তৎকালীন কমিউনিস্ট আন্দোলনের সবাইকে একটা জায়গায় রাখা গেল না, একটা অংশ আলাদা থাকলেন। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর এই যে মূল্যায়ন রাষ্ট্রের শ্রেণী চরিত্র সম্পর্কে, তার যে ব্যর্থতা এবং তার গৃহীত যে কর্মসূচি, কিছু কিছু ভালো কাজ প্রথম দিকে হলেও শেষ দিকে এটা যে যথার্থ না, এই মূল্যায়ন তারা মেনে নিতে রাজি না। তারা আলাদা করে কর্মসূচি তৈরি করলো, সিপিআইয়ের কর্মসূচি। দুটো পার্টি হয়ে গেল। এর পরবর্তী সময়ে দেখা গেল কয়েক বছরের ব্যবধানে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর ভেতর থেকে আর একটা অংশ বেরিয়ে গেল, যারা আপনার সেখানে ভারত রাষ্ট্রের শ্রেণী চরিত্র সম্পর্কেই ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সাথে সহমত তারা পোষণ করেন না। তারা নকশালবাড়ি নাম নিয়ে নতুন দল তারা তৈরি করলেন, এটা পশ্চিমবাংলার কোনো একটা জেলায়। সেখানে যোদ্ধার জমিদার কিছু খুন খতম করে তারা বলছেন এটাই পদ্ধতি হবে। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী যে কর্মসূচি নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করছে, এটা মানে নয়া শোধনবাদ। সিপিআই যদি শোধনবাদী হয়, তাহলে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তারা নয়া শোধনবাদী, এটা সুবিধাবাদী অবস্থান নিচ্ছেন। তারা কি বলছেন, এই যে রাষ্ট্রটা, এই রাষ্ট্রটা আসলে পরিচালনা করছে আন্তর্জাতিক যে পুঁজিবাদ, সাম্রাজ্যবাদী যে শক্তি, তাদের প্রতিনিধিরা। তারা পেছনের মঞ্চে বসে সামনের সারিতে পুঁজিপতি গোষ্ঠীকে রেখে অঙ্গুলি হেলনে তাদের দিয়ে রাষ্ট্রটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এরা মুৎসুদ্দি অর্থাৎ প্রতিনিধিত্ব করছে শোষকদের, আন্তর্জাতিক শোষকদের। এদের কোনো গণভিত্তি নাই। যদি হাতে অস্ত্র নিয়ে এদের বিরুদ্ধে আমরা বিপ্লবী আঘাত সংগঠিত করতে পারি, তাসের ঘরের মতো তারা ভেঙে চৌচির হয়ে যাবে। কাজেই এই পরিস্থিতিতে ভোট টোটের কোনো প্রশ্ন আসে না।
এর বিরুদ্ধে আমাদের বিপ্লবী সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। তারা এই অবস্থান গ্রহণ করলেন। কমিউনিস্ট আন্দোলন 3 ভাগ 4 ভাগে বিভক্ত হয়ে গেল। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, সোভিয়েত দেশের পার্টি, তখন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় পার্টি, আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনকে নিয়ন্ত্রণ করেন। তারা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর এই যে অবস্থান, এই অবস্থানকে সমর্থন করেননি, বরং বিরোধিতা করেছেন। অপরদিকে সিপিআইএমএল, যেটা নকশালবাড়ি নাম নিয়ে যারা পার্টি করলেন, তারা যে অবস্থান নিলেন, সেই অবস্থানটাকে চীনের যে কমিউনিস্ট পার্টি সিপিসি, কমিউনিস্ট পার্টি অফ চায়না, সোভিয়েত দেশের পরই 1949-এ তারা বিপ্লব সংগঠিত করেছেন। তারা এই নকশালবাড়ির যে অবস্থান, এটাকেই তারা সমর্থন করেছেন এবং ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তাকে নয়া সংশোধনবাদী বলে চিহ্নিত করলেন। তো একদিকে সোভিয়েতদের পার্টি, আরেকদিকে চীনের পার্টি। আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন দেশে কমিউনিস্ট পার্টি গড়ে উঠেছে এবং তার যে ছত্রছায়া কমিউনিস্ট ইন্টারন্যাশনাল, তাতে তারা কাজকর্ম করছিলেন। তাদের মধ্যে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বিচ্ছিন্ন হয়ে গেল। একমাত্র ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি, তাদের সাথে আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর একটা বন্ধুত্ব সম্পর্ক, আর কোনো পার্টির সাথে আমাদের কিন্তু কোনো সম্পর্ক নাই। আমি ঘটনাটা উল্লেখ করলাম। অর্থাৎ লেনিনের যে অভিজ্ঞতা মানে তো শুধু পুস্তক পাঠ না, আমাদের দেশের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পুস্তক পাঠ করে আমরা যে পাঠোদ্ধার করলাম, তাকে এখানে বাস্তবের নিরিখে প্রয়োগ করতে হবে। সেটা প্রয়োগ করতে গেলে পরে একটা যথার্থ কর্মসূচি চাই। সেই কর্মসূচি তৈরি করতে গিয়ে দেখা গেল এই নানা ধরনের বিভাজনগুলি তৈরি হলো। লেনিনকে সঠিকভাবে বুঝতে পেরে ভারতবর্ষের মাটিতে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর যার অভ্যুদয় হলো, যুক্ত কমিউনিস্ট পার্টির তৎকালীন কেন্দ্রীয় কমিটির সদস্যদের মধ্যে 34 জন বৈঠক ছেড়ে বেরিয়ে এসে তারা একসাথে মিলে ছোট্ট একটা কমিটি তৈরি করে প্রথম সম্মেলন পশ্চিমবাংলায় সংগঠিত করে নতুন কর্মসূচি তারা হাতে নিয়ে এগিয়ে যান। এটা ভারতবর্ষের যথার্থ শ্রেষ্ঠ সেরা কমিউনিস্ট কর্মসূচি। এ নিয়ে ভিন্নতার কোনো সুযোগ নেই। পরিষ্কার হয়ে যাচ্ছে, প্রমাণ হয়ে যাচ্ছে সিপিআইয়ের কর্মসূচি এবং সিপিআইএমএল তো এখন নানা ভাগে বিভক্ত। কিছু কিছু পার্টি জঙ্গলে আশ্রয় নিয়েছে, ডাকাতি করছে, রাহাজানি করছে, বড় বড় পুঁজিপতিদের কাছ থেকে পয়সা করে নিচ্ছে। শোষকদের স্বার্থের রক্ষক কিছু কিছু রাজনৈতিক দল রাজ্যে রাজ্যের নির্বাচনী সংগ্রামে তাদেরকে সাহায্য করছে। কমিউনিস্টের বিরুদ্ধে পশ্চিমবাংলার অভিজ্ঞতা কি? তৃণমূল কংগ্রেসকে সরকারে আনতে কারা সাহায্য করলো? এই নকশালবাড়ির স্লোগান দিয়ে অস্ত্র হাতে নিয়ে জঙ্গলে গিয়ে যারা বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে বোমা নিক্ষেপ করে খুন করে ফেলার চেষ্টা করেছিল, তারাই তো মমতা ব্যানার্জিকে সরকার আসতে সাহায্য করলেন। তারা স্লোগান দিলেন জঙ্গল থেকে, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হোক, তাকেই আমরা সমর্থন করব, তাকে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য যা যা আমাদের সাহায্য করা দরকার সবই আমরা করব। এবং আপনারা যারা এই খোঁজখবর রাখেন, দেখেছেন, তথ্য তালাশ করেন, আপনারা দেখেছেন একটা পার্টি আছে যারা এখন ভোটে নতুন করে অংশগ্রহণ করছেন। বিহারে তারা 12-13টা আসন বিধানসভায় জয়যুক্ত হয়েছে, আরও 1-2টা রাজ্যে 1-2টা আসন তারা জয়যুক্ত হয়েছেন। তারা এখন মানে নূতনভাবে দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের অতীত দিনের অনুসৃত যে পথ, যে ভুল পথ, এটা উপলব্ধির মধ্যে এসে তারা তাদের মতো করে অগ্রসর হচ্ছেন। তাদের ভাবনার সব বিষয়ের সাথে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সহমত পোষণ করছি, এটা মনে করার কোনো কারণ নেই। তারা তো আমাদের পার্টিটাই থাকার প্রশ্ন না, কিন্তু এরা তাদের ভুল উপলব্ধি করে নিজেদের সংশোধন করার চেষ্টা করছে। আমি কথাটা এখানে বললাম এই কারণে যে লেনিন থেকে এই আমরা শিখেছি, এটা লড়াই ছাড়া এটা যথার্থ বিপ্লবী কর্মসূচি কমিউনিস্ট পার্টি ভ্যানগার্ডের রোল যারা প্লে করবেন তারা তৈরি করতে পারেন না। এই লড়াই চলবে, এই লড়াই চলছে।
আমরা আমাদের এই কমিউনিস্ট পার্টি কর্মসূচি কী করেছে, এই কর্মসূচি এটাকে সময়োপযোগী করেছি আমরা। স্পেশাল পার্টি কনফারেন্স ডেকে, কিন্তু তার যে মূল কথা, রাষ্ট্রের শ্রেণী চরিত্র, জনগণতান্ত্রিক বিপ্লব, কৃষি বিপ্লব, যেটা হচ্ছে মূল কথা, শ্রমিক শ্রেণীর নেতৃত্বে, যেটা মার্কস বলে গেছিলেন যে এরাই হচ্ছে বিপ্লবী শক্তি, এরাই সবচেয়ে বেশি শোষিত হচ্ছে, এদের রক্তঘাম নিংড়ে নিয়েই পুঁজিপতিরা ন্যায্য শ্রম থেকে তাদের বঞ্চিত করছে, খাটাচ্ছে 8 ঘন্টা, মজুরি দিচ্ছে 4 ঘন্টার, আর 4 ঘন্টার শ্রমের মজুরি না দিয়ে সেটা সবটাকে লুপাট করছে। এ কারণেই তাদের হারাবার কিছু নেই, এদেরকে এই বিপ্লবী সংগ্রামে নেতৃত্বের ভূমিকা নিতে হবে। কাজেই এই দৃষ্টিভঙ্গি নিয়েই এই জনগণতান্ত্রিক বিপ্লবেও এদের নেতৃত্বেই এই বিপ্লবী সংগ্রামটা সংগঠিত হবে। এবং এখানে গণতান্ত্রিক বিপ্লবের যে 2 কৌশল, লেনিনই সেখানে বলেছেন, এক লাফে আপনি 4 তলায় উঠবার চেষ্টা করলে পর উঠতে পারবেন না, তো সেখানে লুটিয়ে পড়বেন, হাত ভাঙবে, পা ভাঙবে, বুকের পাঁজর ভাঙবে। কাজে আপনাকে ধীরে ধীরে একটার পর একটা তালা অতিক্রম করে মূল জায়গায় আপনাকে পৌঁছতে হবে। সেটা এই রাশিয়ার যে বিপ্লবী সংগ্রাম 2005-এর অভিজ্ঞতার পরবর্তী সময়ে পর্যায়ক্রমে সমাজতান্ত্রিক ব্যবস্থা অভ্যুদয়ের জন্য চূড়ান্ত যে আঘাতটা, মাঝখানে আরও এরকম 2টো বিপ্লবী সংগ্রাম সংগঠিত করতে হয়েছে। ওইটা করতে গিয়েই লেনিনকে লিখতে হয়েছে গণতান্ত্রিক বিপ্লবের 2 কৌশল। ওটাকে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী চোখ কান বন্ধ করে অন্ধের মতো অনুসরণ করছি, ঘটনা তা না। আমাদের দেশের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাদের যে কর্মসূচি 1964 সালে আমরা তৈরি করে হাতে নিয়ে এখন লড়াই করার চেষ্টা করছি, সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের কর্মসূচির মধ্যে এই জিনিসগুলি সন্নিবিষ্ট করে আমরা কিন্তু বাস্তবিত করার চেষ্টা করছি। কাজেই এটাই এই যে লেনিনের প্রয়াণের শতবর্ষে তাকে স্মরণ করা, শ্রদ্ধা জানানো, এটা শুধু ফুলমালা দেওয়ার জন্য না, লেনিনের সেই শিক্ষা আজ খুব প্রাসঙ্গিক। এবং এটা শুধু আমাদের দেশের প্রশ্ন না, সারা পৃথিবীতে, বিশেষ করে যেখানে সমাজতান্ত্রিক ব্যবস্থার পত্তন এখনো হয়নি, রাষ্ট্রে রাষ্ট্রে কমিউনিস্টরা শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ পত্তনের জন্য সংগ্রাম করছেন। সেই জায়গায় লেনিনের রেখে যাওয়া এই যে শিক্ষা, এই শিক্ষা আজও প্রাসঙ্গিক, আমাদের দেশে তো নিঃসন্দেহে প্রাসঙ্গিক। এ কারণেই আমাদের পার্টি পলিট ব্যুরোর তরফ থেকে সিদ্ধান্ত নিয়ে এই 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 বিষয়ের উপর চর্চা, জীবন্ত চর্চা করার প্রশ্নে পার্টি এই বছরব্যাপী এই কর্মসূচি কিন্তু হাতে নিয়েছে। এখন এই জায়গাটাতে দাঁড়িয়ে আমাদের পার্টি তৈরি হলো, কর্মসূচি তৈরি হলো। একই সমস্যা আপনার সংগঠন তৈরি করতে গিয়ে, বিপ্লবী সংগঠন তৈরি করতে গিয়ে লেনিন যে সমস্যাটার সম্মুখীন হয়েছিলেন, প্রকাশ্যে এইভাবে বিরোধিতা না করলেও বিপ্লবী সংগঠন তৈরি করার প্রশ্নে পার্টি যখন অগ্রসর হতে শুরু করলো 64 সালে পার্টি সম্মেলনের মধ্য দিয়ে কর্মসূচি হাতে নেওয়ার পর 1967 সালে সংগঠনের উপর নতুনভাবে তৈরি হওয়া যে কেন্দ্রীয় কমিটি, বিস্তৃত আলোচনার পর পরাধীন ভারতবর্ষে কমিউনিস্ট আন্দোলনের অভিজ্ঞতা, স্বাধীন ভারতবর্ষে কমিউনিস্ট আন্দোলনের অভিজ্ঞতা, নতুন পার্টি তৈরি হওয়ার পর লক্ষ্য স্থির করে আমরা যখন এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, এই সমস্ত বিষয়কে ভাবনা রেখে পার্টি সংগঠনের উপর একটা পূর্ণাঙ্গ দলিল পার্টি তৈরি করে। তাতে কমিউনিস্ট পার্টিটাকে সংগত করার জন্যে গঠনতন্ত্র যেমন একদিকে, অন্যদিকে সংগঠনটা তৈরি করার জন্য সেই সময়ে প্রায় 18টা বিষয় চিহ্নিত করা হয়েছিল। কিন্তু এই 18টা বিষয় তো অনুসরণ করে আমরা অগ্রসর হতে পারছি না। সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদের গঠনতন্ত্রের মধ্যে আমাদের পার্টির সাংগঠনিক প্ল্যান, যেটা কলকাতায় আমরা সংগঠিত করলাম 23তম পার্টি কংগ্রেসের আগে, 22তম কংগ্রেস, 23তম কংগ্রেসের মধ্যবর্তী সময়ে, তাতে গিয়ে সেখানে পার্টি বলল যে কর্মসূচি নিয়ে নিশ্চয়ই আমরা গর্ব করছি, আমাদের কৌশলগত অবস্থানেও আমরা মোটামুটি
নেওয়ার চেষ্টা করছি, কিন্তু পার্টিটা সেই ধরনের একটা বিপ্লবী চেহারা নিয়ে সুসংগত করতে গেলে পর সেই ধরনের পার্টি মেম্বার তো চাই। সেই পার্টি মেম্বার করতে গেলে পর 5টা বিষয়, ওই 18টা বিষয় স্টিক করছে না পার্টি। 5টা বিষয় চিহ্নিত করে বলছে, প্রথমত পার্টি কর্মসূচি, পার্টির যে গঠনতন্ত্র, যেটা হচ্ছে মূল সংগঠনের রূপরেখা তার মধ্যে নির্ধারণ করা আছে, এই দুটোকে যারা সমর্থন করবেন তারাই কমিউনিস্ট পার্টিতে আসতে পারবেন। শুধু এটাকে সমর্থন করলে হবে না তো। দ্বিতীয় কি বলছে, পার্টিকে নিয়মিত চাঁদা দিতে হবে, লেভি দিতে হবে, আমি আগে উল্লেখ করেছি। তৃতীয়ত পার্টির পত্রিকা, যেটা ওই পার্টির কর্মসূচি চূড়ান্ত করার সময়ে লেনিন স্লোগান দিয়েছিলেন, আমাদের একটা পত্রিকা চাই, বিপ্লবী পত্রিকা, আমাদের যে বিপ্লবী লক্ষ্য, আমাদের যে ঘোষণা, সমস্ত মানুষের কাছে আমরা বুঝতে পারছি না, তার জন্য আমাদের একটা পত্রিকা চাই। যে ইস্করা নাম নিয়ে সেই পত্রিকা তৈরি, সেখান থেকে পার্টি করে। অধিকাংশ পত্রিকা বিদেশ থেকে ছাপিয়ে আনতে হয়েছে, দেশে ছাপাবার মতো সুযোগ নাই, নামান্তর হয়েছে, নানা নাম আপনারা শুনছিলেন, কমরেড রতন দাস বলবার চেষ্টা করছিলেন, আমি সেখানে যাচ্ছি না। তাহলে আমাদের এখানে যেটা বলা হলো যে তৃতীয় যে বিষয়, পার্টির পত্রিকা পড়তে হবে, মার্ক্সবাদী যে সাহিত্য, এটা নিয়মিত চর্চা করতে হবে। পত্রিকা এবং মার্ক্সবাদী সাহিত্য এটা জনগণের মধ্যে ব্যাপক প্রচারে নিয়ে যেতে হবে, আমরা কয়েকজন পড়লে তো চলবে না। এটা তৃতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় এই সম্পর্কে এখানে বলা হলো। তার সঙ্গে যেটা বলা হলো সেটা কি, একটা না একটা গণসংগঠন আপনাকে কাজ করতে হবে। ওই লেনিনের যে 3 নম্বর শর্ত, কমিউনিস্ট পার্টির বিপ্লবী সংগঠন তৈরি করার ক্ষেত্রে, যেটা নিয়ে মেনসেবিক এবং বলসেবিকের ফারাক হয়ে, বলসেবিক মানে সংখ্যাগরিষ্ঠ, মেনসেবিক মানে হচ্ছে সংখ্যালঘিষ্ঠ তাদের ভাষায়। তো এখানে এটা অন্তর্ভুক্ত করা হলো। গণসংগঠন না হলে আমাদের পদ্ধতি কি, যারা পার্টির ভেতরে আছেন তারা জানেন, ওখান থেকে এজিতে আসবে, এজিতে 1 বছর থাকার পর সেখান থেকে বাছাই করে প্রার্থী সদস্য হবেন, সেখানে 1 বছর কাজের পর সেখান থেকে বাছাই করে পূর্ণসভ্য হবে। এখান থেকে আস্তে আস্তে যেতে যেতে পার্টি সেন্ট্রাল কমিটিতে যাবেন, পলিট ব্যুরোতে যাবেন। এই যে প্রক্রিয়া, এটা করতে গেলে পর জনগণের সঙ্গে যদি আপনার কোনো সম্পর্কই না থাকে, তাহলে কি করে হবে? আপনাকে এই সংগঠনে অংশগ্রহণ করতে হবে। যদি না খুবই ব্যতিক্রম ধর্মী অবস্থায় কাউকে এই গণসংগঠনের সভ্যপদ নিয়ে সক্রিয় ভূমিকা নেওয়ার ক্ষেত্রে ছাড় না দেওয়া হয়। আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি, তার তো কোনো গণসংগঠন নাই, এই সবটাকেই তো সংহত করার ক্ষেত্রে ভূমিকা নিতে হচ্ছে। পলিট ব্যুরো মেম্বারদের মধ্যে একটা অংশ আছেন, সবাই না, পার্টি গণসংগঠন পরিচালনা, বিপ্লবী সংগ্রাম সংগঠিত করা, এই সমস্ত বিষয়টাকে সংগঠিত করার ক্ষেত্রে ভূমিকা নিতে হচ্ছে। তাদেরকে এই জায়গায় গণসংগঠনে কাজের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, এটা গঠনতন্ত্রের মধ্যেই বলা হয়েছে। পঞ্চমত, লড়াই সংগ্রামে অংশগ্রহণ করতে হবে, পিছুটান গ্রহণ করা যাবে না। আপনি গণসংগঠনে না থাকলেও লড়াইয়ের আহ্বান যখন আসবে, সেই লড়াইয়ে কিন্তু আপনাকে অংশগ্রহণ করতে হবে। এই যে 5টি মূল বিষয়, এই 5টি মূল বিষয় আমাদের পার্টি সভ্য হতে গেলে পর, থাকতে গেলে পর, এই 5টি কাজ কিন্তু আমাদের সম্পাদন করতে হবে। এই জায়গাতে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না। এটা লেনিনের কাছ থেকে শিখে আমরা বলছি। তাহলে আমাদের প্রথম যে লেনিনের কাছ থেকে শিখলাম, তার যে অভিজ্ঞতাটা কি, এটা ঠিক। আমাদের দেশে শ্রমিক আন্দোলন সংগঠিত হচ্ছে, কৃষক আন্দোলন সংগঠিত হচ্ছে, শিক্ষক কেরানি কর্মচারী বন্ধুদের আন্দোলন সংগঠিত হচ্ছে, ছাত্র যুবদের আন্দোলন সংগঠিত হচ্ছে, তফসিলিদের মধ্যে আন্দোলন আছে, উপজাতি অংশের মানুষের মধ্যে আন্দোলন আছে, ওবিসিদের মধ্যেও আন্দোলন আছে। কিন্তু সবাই আমাদের দৃষ্টিভঙ্গি নিয়ে তো আন্দোলন করছে, ঘটনা তা না।
আমরা যদি বিশ্লেষণ মূল্যায়ন করার চেষ্টা করি তাহলে দেখা যাবে যে সংগঠনগুলির মধ্যে আমাদের পার্টির সদস্যরা কাজ করছেন, নেতৃত্বের ভূমিকা পালন করছেন, এরকম গণসংগঠন শ্রেণী সংগঠনগুলো বাদ দিলে পর অধিকাংশ যে বাদবাকি গণ এবং শ্রেণী সংগঠনগুলো আছে তাতে মূলত নেতৃত্ব করছে শোষক যারা, শাসক যারা, তাদের স্বার্থের যারা প্রহরী, তারাই তার মধ্যে কাজ করছে। এবং তাদের যে সংগঠনগুলো সেগুলো অর্থনীতিবাদী চিন্তা ভাবনার মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করছে, বিপ্লবী ভাবনা চিন্তার বহিঃপ্রকাশ তাদের সেই সংগঠনের মাধ্যমে তাদের অনুসারী যারা তাদের চেতনার মান উন্নত সমৃদ্ধ করার ক্ষেত্রে ভূমিকা নিচ্ছে, এটা ঘটনা না। এই যে কাজটা যেখানটা লড়াই করেছেন লেনিন রাশিয়ার বুকে, আমরা কিন্তু এখানে করার চেষ্টা করছি, কিন্তু আমরা কি এখানে পূর্ণ সফলতা অর্জন করতে পারছি না। আমাদের আত্মসমীক্ষা যেটা, আমাদের অভিজ্ঞতাটা কি, ধরুন আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। এই যে 2 বছর আগে কৃষকদের আন্দোলন, 1 বছর সমানে দিল্লিকে 3 দিক থেকে ঘেরাও করে রাখা, হাজার হাজার বিরাট সংখ্যায়। তারপর দেখা গেল এই আন্দোলনকে, শ্রমিকদের আন্দোলন তারা সমর্থন করলেন, ছাত্ররা যুবকরা সমর্থন করলেন, শিক্ষক কেরানি কর্মচারীরা সমর্থন করলেন। বিশাল ব্যাপার, আন্তর্জাতিক ক্ষেত্রে দারুণ সাড়া পড়েছে। এবং পুঁজিবাদী রাষ্ট্রগুলোতে, বিশেষ করে ইউরোপ মহাদেশে, সেখানে সমস্ত রাষ্ট্রগুলোতে পুঁজিবাদীরা নিয়ন্ত্রণ করছেন। ওই জায়গায় যারা শোষিত, বঞ্চিত, নির্যাতিত শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, এরাও এই আন্দোলন থেকে উজ্জীবিত হয়ে এই ধারায় আন্দোলন করার চেষ্টা করছেন, যদিও বছরব্যাপী না, কিন্তু নানা পদ্ধতিতে। এখন দেখা গেল এই আন্দোলনের পর, আমি উত্তরপ্রদেশের কথা বলছি, বিধানসভার নির্বাচন, সবারই ধারণা উত্তরপ্রদেশ থেকে, পাঞ্জাব থেকে, হরিয়ানা থেকে বড় অংশের কৃষকরা অংশগ্রহণ করেছিলেন এই আন্দোলনে। অনেকেরই ধারণা যে এই যে উত্তরপ্রদেশে বিধানসভার নির্বাচনটা হবে, এই নির্বাচনে এবার গ্রামের কৃষকরা তারা এই লড়াইয়ে যে ভূমিকা নিলেন, তারা যে যে অঞ্চল থেকে এসছেন তার প্রতিফলন তারা ঘটাবেন। লড়াইটা কার বিরুদ্ধে? কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। কে চালাচ্ছে? বিজেপি। নিয়ন্ত্রণ করছে কে? আরএসএস। কাজেই ওই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে বিজেপিকে তারা জুৎসই জবাব দেবেন। ফল বেরোলো, ভোট হলো, কিন্তু ফলে গিয়ে দেখা গেলো হলো না তো। এবং আমাদের পার্টির তরফ থেকে তথ্য অনুসন্ধান করতে গিয়ে দেখা গেল যেই এলাকা থেকে কৃষকরা সংখ্যায় বেশি এসছেন, ফিরে গেছেন, ভোটে অংশগ্রহণ করেছেন, এরকম কিছু কিছু এলাকায় বিজেপি এর আগের বিধানসভা নির্বাচনের চাইতে সেই লড়াইয়ের পরে যে নির্বাচন হলো সেখানে বেশি আসন দখল করেছে। তো আমাদের লোকরা যখন জিজ্ঞেস করলো কী কাণ্ড, আপনারা এত বড় লড়াই করে আসলেন বিজেপির বিরুদ্ধে, আরএসএসের বিরুদ্ধে, আমাদের তো ধারণা ছিল এখানে তাদেরকে আপনারা পরাস্ত করবেন। বলে না, আমরা তো হিন্দু, বিজেপি পেছন থেকে আরএসএস, হিন্দু ধর্মের উপাসক, রামের কথা বলে, রাম জন্মভূমির কথা বলে। হয়তো মুসলমান বিদ্বেষের কথাটা সেভাবে প্রকাশ্যে বলে না, ওটা যাদের সঙ্গে কথা বলছে। কাজে ঠিক আছে, লড়াই তো আমরা আছি আপনাদের সঙ্গে, কিন্তু ভোটে তো এই কারণেই তাদেরকে আমরা ভোট দিয়েছি, এটা ফিডব্যাক। এবং এটা আসলে অভিজ্ঞতা। কাজেই এর থেকে এটা পরিষ্কার, এই যে দাবি নিয়ে, কৃষকদের যে দাবি নিয়ে লড়াইটা হলো, যে 3-4টা কৃষি এবং কৃষকের স্বার্থের পরিপন্থী আইন এগুলো বাতিল করো, এটাকে ভিত্তি করে যে লড়াই, তারা বাতিল করেছে। বিদ্যুতের দাম বাড়াবার চেষ্টা করছিল, এটা স্থগিত রেখেছে, এখন আবার বাড়াচ্ছে। মারা গেলেন শতাধিক কৃষক, তাদের পরিবার দেখার কথা, প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু কার্যকরী করছে না। কেন্দ্রীয় সরকারের মন্ত্রী আন্দোলনকে দাবিয়ে রাখবার জন্য লড়াকু কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়ে 3 জনকে খুন করে ফেললো। মন্ত্রীটাকে সরকার থেকে হটাও, ছেলেটাকে জেলখানায় ঢুকাও,
করলো না। এখন প্রশ্নটা হচ্ছে, এই যে আমরা লড়াইগুলি করছি, আমাদের লেনিনের কাছ থেকে শিক্ষার বিষয় হচ্ছে অর্থনৈতিক দাবি দেওয়ার লড়াই বন্ধ করার কথা কেউ বলছে না, কিন্তু তার মধ্যে শ্রেণীগত যে চিন্তা, শ্রেণীগত যে চেতনা, রাষ্ট্র শক্তির যে চেহারা, তাকে উন্মোচিত করে আমরা এই লড়াইয়ের মধ্যে দিয়ে সাময়িক সময়ের জন্য কিছু কিছু দাবি আদায় করতে পারবো, কিছু সুযোগ সুবিধা আমাদের হবে, কিন্তু স্বল্প সময়ের ব্যবধানে যে সুযোগ আমরা পেলাম এগুলো দেখা যাবে এগুলো দীর্ঘস্থায়ী হচ্ছে না, আবার নতুন করে সমস্যা তৈরি হচ্ছে। কাজেই পুঁজিবাদী ব্যবস্থাতে ওই যে কমিউনিস্ট ইস্তেহার, তাতেই মার্কস বলে গেছেন যে পুঁজিবাদী ব্যবস্থা এমন একটা ব্যবস্থা, তারা প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হবে, সংকটের সম্মুখীন হবে, তারা এবার নতুন করে রাস্তা বের করবে, সমাধানের রাস্তা বের করবে, কিন্তু স্থায়ী সমাধান দিতে পারবে না। সাময়িক হয়তো একটা রিলিফ পাবে, কিন্তু আবার এই সমস্যাটা আরও গভীর থেকে গভীরতর হবে। কাজে এই জায়গায় এদেরকে রাষ্ট্র ক্ষমতা থেকে উচ্ছেদ করার ছাড়া শ্রমিক শ্রেণীর নেতৃত্বে তার মৈত্রশক্তিকে সংহত করে বিকল্প কর্মসূচির ভিত্তিতে বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক ব্যবস্থার পত্তন না হলে চলবে না। ওই যে বলে গেছিল, আমাদের অভিজ্ঞতার মধ্যে থেকে তাই আসছে। সাময়িক কিছু অর্থনৈতিক দাবি দেওয়া, আদের সংগ্রামের মধ্যে যদি আমরা সীমাবদ্ধ থাকি, আর তথাকথিত শ্রমিক আন্দোলনের ঐক্য, কৃষক আন্দোলনের ঐক্য রক্ষা করতে গিয়ে আমরা এই শ্রেণী চেতনার উন্মেষ ঘটাবার যদি চেষ্টা করি, বিপ্লবী চেতনার যদি উন্মেষ ঘটাবার চেষ্টা করি, আরএসএসের চরিত্র যদি উন্মোচিত করার চেষ্টা করি, বিজেপিকে ক্ষমতাচ্যুত করার কথা যদি আমরা বলি, জনগণতান্ত্রিক বিপ্লবের কথা যদি আমরা বলি, আমাদের কর্মসূচির মধ্যে জনগণতান্ত্রিক বিপ্লব হয়ে গেলে পর যে ব্যবস্থাটা আমরা করছি সমাজতন্ত্রের আগে, সেখানে আমাদের কি কর্মসূচি হতে পারে, যেটা লেনিনও দেখাবার চেষ্টা করেছেন, তাহলে এগুলি বলতে গেলে পর ঐক্য নষ্ট হয়ে যাবে, আন্দোলন দুর্বল হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, কোনো দাবি আদায় করা যাবে না। এবং দেখবেন এখন একটা স্লোগান আছে, আদায়যোগ্য দাবি, তার ভিত্তিতে দাবি সনদ তৈরি করে লড়াই করুন। এগুলোর মধ্যে কিন্তু সুবিধাবাদী ভাবনা চিন্তা লুকায়িত আছে, সুবিধাবাদী ভাবনা চিন্তা লুকায়িত আছে। কাজেই সেদিক থেকে নীতিগতভাবে, আদর্শগতভাবে, শ্রেণীগত দৃষ্টিভঙ্গির দিক থেকে এটা গ্রহণ করলেও আমরা কিন্তু আমাদের শ্রেণী সংগ্রাম, গণতান্ত্রিক যে সংগ্রাম, তাতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা অংশগ্রহণ করছেন, তাদের যে চেতনার মান, যে বিপ্লবী চেতনাস্তরে উন্নত করার ক্ষেত্রে, সমাজতান্ত্রিক চেতনাস্তরে উন্নত করার ক্ষেত্রে যে কাজটা ধারাবাহিকভাবে আমাদের করা দরকার, আমরা কিন্তু প্রত্যাশামত করতে পারছি না। ফলে দেখা যাচ্ছে উচ্চতর পর্যায়ের যে রাজনৈতিক সংগ্রামটা আসছে, যেটাকে আমরা বলছি আমাদের দেশের বর্তমান পরিস্থিতিতে নির্বাচনী সংগ্রাম, সেই সংগ্রামে গিয়ে দেখা যাচ্ছে প্রত্যাশার সাথে, আকাঙ্ক্ষার সাথে তার প্রতিফলন ঘটছে না, মিলছে না। এটা আমাদের একটা শিক্ষা। কাজে শিক্ষাটা কি হলো, যে এটা পুঁথিগত শিক্ষা না, প্রায়োগিক ক্ষেত্রে, লড়াইয়ের ময়দানে, কাজের ক্ষেত্রে আমরা যারা কমিউনিস্ট এই লড়াইগুলির মধ্যে অংশগ্রহণ করছি, আমাদের কিন্তু এই চেতনা নেই, এই চিন্তা নেই। সুবিধাবাদী অবস্থান থেকে নিজেদেরকে মুক্ত রেখে এই চেতনায় জনগণকে সচেতন করে তুলবার জন্য, তার চেতনাকে ক্ষুরোধার করবার জন্যে আমাদের যদি ভূমিকা আমরা নিতে না পারি, তাহলে 1964 সালের যে কর্মসূচি, যেটাকে আমরা বলছি তার মৌলিক সমস্ত জিনিস ঠিক, জনগণতান্ত্রিক বিপ্লবী আমাদের করতে হবে, তার মধ্য দিয়ে আমরা জনগণতান্ত্রিক সরকার তৈরি করব, এবং প্রক্রিয়ার মধ্য দিয়েই, এই জনগণতান্ত্রিক সরকারের প্রক্রিয়ার মধ্য দিয়েই আমরা সমাজতান্ত্রিক ব্যবস্থায় পৌঁছব। এটা তো কাগজে থাকবে, এটা তো বাস্তবায়িত করা যাবে না। কাজে এটাও কিন্তু আমাদের কাছে একটা শিক্ষা। এখানে যেটা বলবো, পার্টি সংগঠনের প্রশ্নে 18টার কথা আমি উল্লেখ করেছিলাম। যারা পুরনো পার্টি মেম্বার, তাদের অনেকের ঘরে এই দলিলটা হয়তো আছে, আমার কাছে আছে, এটা খুঁজে দেখবেন। তাতে অনেকের মনে হবে 18টা বাদ দিয়ে মাত্র 5টা, আর এই 5টাই তো আমরা করছি না, 5টাই তো আমরা ঠিক মতো করছি না। আমাদের ত্রিপুরায় এখনকার পরিস্থিতির কারণে 1/3 বেশি ব্রাঞ্চের মিটিংই হচ্ছে না। লোকাল কমিটি 1/3 এলাকায় করতে পারছে না। মহকুমা কমিটির মিটিং হচ্ছে,
মিটিংয়ে আসছেন, আবার লোকাল কমিটির মিটিংয়ে যাচ্ছেন না, যাচ্ছেন কিন্তু ব্রাঞ্চে যাচ্ছেন না, যাচ্ছেন কিন্তু লড়াইয়ের ময়দানে আসছেন না। তারাই তো আবার 1 বছর পরে নানা যুক্তি উপস্থিত করে পার্টি মেম্বারশিপ লেভির টাকাটা দিয়ে, লেভি কিন্তু 3 মাস পরে পরে প্রতি মাসে দেওয়ার কথা, সর্বাধিক 3 মাস, এরপরে কিন্তু হবে না, তাহলে মেম্বারশিপই কেটে যাবে। কিন্তু আমাদের এখানে কি দেখা যাচ্ছে, এটা ভারতবর্ষেরই অভিজ্ঞতা, সারা বছরের লেভি বছরের শেষে, তাও আবার ঠিক ঠিক হিসাব করে নিজের আয় উপার্জন উপস্থিত না করে তারা নিজেরা যেটা ঘোষণা দিচ্ছেন এটাকে মেনে নিয়ে তারপরেও আবার সবটা টাকা দিচ্ছেন না। না কমরেড, আমার তো 500 টাকা দেওয়ার কথা, দিতে পারলে তো ভালো হতো, কিন্তু আয় উপার্জন তো ভালো না, পরিবার চালাতে কষ্ট হচ্ছে, আমাকে 100 টাকা ছাড় দিন না। এ তো অধিকাংশ ক্ষেত্রেই হচ্ছে। তাহলে প্রশ্নটা কি? তাহলে ওই যে লেনিন বললেন, বিপ্লবী তত্ত্ব ছাড়া বিপ্লবী সংগ্রাম হয় না, আর বিপ্লবী সংগঠন যেটা অস্ত্র, এরকম সংগঠন তৈরি করতে না পারলে পর অনুকূল বিপ্লবী পরিস্থিতি থাকলেও বিপ্লবী সংগ্রাম করা যায় না। তাহলে সেই বিপ্লবী সংগঠন তৈরি করতে গেলে পর যারা ভ্যানগার্ড রোল প্লে করবেন, তাদের ক্ষেত্রে তো মাত্র 5টা বিষয় বলা হচ্ছে। আমরা এই 5টা তো সারা দেশে ঠিকমতো করে উঠতে পারছি না। এটা বিরাট অংশ করছে না, এ নিয়ে কোনো সন্দেহ করার কারণে, কিন্তু পুরো তো আমরা করতে পারছি না। পার্টিটাকে তো সেইভাবে গুণের দিক থেকে, মানের দিক থেকে, চেতনার দিক থেকে সেইভাবে তার বিস্তার ঘটাতে পারছি না। ভারতবর্ষে এখন 28টা 29টা রাজ্য, সবগুলো তো আমাদের পার্টির শক্তি সমান না। কাজে এই যে বিষয়টা, এই বিষয়গুলি লেনিনের প্রয়াণের শতবর্ষে তার প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে এগুলি রোমন্থন করার কথা। এর থেকে আমাদের দুর্বলতাগুলি কোথায় সেগুলি চিহ্নিত করার কথা, এবং চিহ্নিত দুর্বলতাগুলির যাতে পুনরায় ঘটতে না পারে সেই সম্পর্কে সচেতন থেকে আমরা নিজেদেরকে সংশোধিত করার জন্যে লেনিন চর্চা নিজেদের ব্যাপৃত রাখবার কথা। এই লেনিনের প্রয়াণের শতবর্ষের অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে করতেই পার্টি পলিট ব্যুরো কিন্তু নির্দেশ দিয়েছে। কাজেই সেদিক থেকে আমরা এই দৃষ্টিভঙ্গি নিয়েই অগ্রসর হওয়ার যদি চেষ্টা না করি, তাহলে এটা আরেকটা আনুষ্ঠানিক কর্মসূচি হবে। পার্টি পলিট ব্যুরো চাইছে আমরা যেন আনুষ্ঠানিকতার ঊর্ধ্বে উঠে এই কর্মসূচিটাকে রূপায়ণ করার চেষ্টা করি। এখন ওই যে ডুমার কথা আমি বলছিলাম, একবার বয়কট করলেন, আরেকবার অংশগ্রহণ করলেন, বিতর্ক হলো কিন্তু অংশগ্রহণ করলেন, তার পরের পর্যায়ে গিয়েই তো বিপ্লবী আন্দোলন সংগঠিত করলেন, পর্যায়ক্রমে গিয়ে সমাজতন্ত্র সাফল্য অর্জন করলেন। তাহলে আমাদের দেশের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে বিপ্লবী পরিস্থিতি বিরাজ করছে ঘটনা তা না। আমাদের দেশে এখন সরকার চালাচ্ছে কে? আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি। এর আগে কংগ্রেস ছিল। কংগ্রেসকে একটা ধনিক বণিকদের দলই আমরা বলছি, তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। বিজেপিও তাই, কিন্তু বিজেপিকে আমরা বলছি আমাদের কর্মসূচির মধ্যে, এটা যে কোনো একটা বুর্জোয়া রাজনৈতিক দলের মতো না। তাদের ভাবনা চিন্তা চেতনার মধ্যে ফ্যাসিস্ট সুলভ ভাবনা চিন্তা আছে। তাদের যে মূল স্রষ্টা দর্শনের, তারা এই জায়গাটা গোপন রাখেননি। তাহলে এই জায়গায় তারা এখন সরকারের মধ্যে আছে। আজকের পরিস্থিতিতে আমরা কি বলছি, কৌশলগত দিক থেকে ভোটে অংশগ্রহণ করা বা বিরোধিতা করার প্রশ্ন আমাদের কাছে না। কংগ্রেস নাই ক্ষমতায়, বিজেপি এখন সরকারে। কংগ্রেসকে ক্ষমতা থেকে সরাবার জন্য জরুরি অবস্থার সময়ে যখন জেলখানা থেকে বেরোলো জনতা পার্টি তৈরি করে কংগ্রেস হটাও, তাতে গিয়ে দেখা গেল এই জনতা পার্টির মধ্যে আরএসএসের নিয়ন্ত্রণে পরিচালিত রাজনৈতিক দল তারাও অংশগ্রহণ করলেন। পরবর্তী সময়ে চিহ্নিত হলো এরা তো আরএসএস। আমাদের পার্টি স্লোগান দিল এই ফ্যাসিস্টদের সঙ্গে মিলে এই দল সরকার চালাচ্ছে, হয় তাদের বের করতে হবে, নাহলে তো এই সরকারকে আমরা সমর্থন করব না। এ নিয়ে আমাদের সঙ্গে ভিন্নতা তৈরি হলো।
আমরা সমর্থন প্রত্যাহার করলাম, এটা জানেন একটা অংশ। আমি এটা জাস্ট রেফারেন্স হিসেবে আমি তুললাম। কংগ্রেস পরাস্ত হলো, কিন্তু জনতা দল সরকার তৈরি করলো। আবার এই জনতা দল ক্ষমতা হারালো, কংগ্রেস ক্ষমতায় আসলো। কংগ্রেস ক্ষমতা হারালো, তারা নতুন নাম নিয়ে বিজেপি সরকারে আসলো। এখনকার পরিস্থিতিতে আমরা যেটা বলছি, ট্যাকটিক্যালি ভোটে আমাদের অংশগ্রহণ করতে হবে, তাদেরকে পরাস্ত করতে হবে। অস্ত্র নিয়ে এখন ঝাঁপিয়ে পড়ে এদের ক্ষমতাচ্যুত করার মতো অবস্থা তো আমরা এরকম তৈরি করতে পারিনি। সেই ধরনের আমাদের বিষয়গত যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আমরা তৈরি করতে পারিনি। আমরা তো একটু আগেই পার্টি সংগঠনের কথা আলোচনা করছিলাম। তাহলে এরকম জায়গায় আরএসএস বিজেপিকে জনগণ থেকে মতাদর্শগতভাবে, রাজনীতিগতভাবে সেই চেতনার দিক থেকে বিচ্ছিন্ন করতে হবে এবং ভোটের লড়াইয়ে তাদের পরাস্ত করতে হবে। ভোটের লড়াইয়ে পরাস্ত করা এক জিনিস, আর শ্রেণী চেতনা, মতাদর্শের চেতনায় জনগণ থেকে তাদের বিচ্ছিন্ন করা কিন্তু আরেকটা জিনিস। এই দুটোকে একটা থেকে আরেকটাকে আলাদা করে দেখলে চলবে না, কিন্তু দুটো এক করে ভাবলে চলবে না। কাজেই এই দুটো ধারায় আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। এই পরিস্থিতিতে আমরাই স্লোগান দিলাম আমাদের 23তম পার্টি কংগ্রেসে, এই যে আরএসএসের নিয়ন্ত্রিত বিজেপি সরকারটা চালাচ্ছে, বিচ্ছিন্ন করো এবং তাদেরকে সামনে নির্বাচনে পরাস্ত করো। এটা করতে গেলে পর অবিজেপি, গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ, যেটা আমাদের সংবিধান আমাদের দিয়েছে, এর যারা সমর্থক তাদের নিয়ে একটা মঞ্চ তৈরি করে অগ্রসর চেষ্টা করতে হবে। কারণ আমরা সিপিআইএম সঠিক স্লোগান দিল, আমাদের তো এরকম কোনো শক্তি নাই যে শক্তির ভিত্তিতে এই স্লোগানটাকে বাস্তবায়িত করার মাধ্যমে এদেরকে ক্ষমতাচ্যুত করতে পারি। তাই আমরাই কৌশলগত দিক থেকে, ওই যেমন ডোমা বয়কট আবার ডুমায় যাওয়া, আমরা এখানে বলছি এরকমভাবে একটা সংঘবদ্ধ মঞ্চ তৈরি করার চেষ্টা করো। চেষ্টার পর একটা মঞ্চ তৈরি হলো, নাম তারা নিল ইন্ডিয়া। আমি সেই বিশ্লেষণে যাচ্ছি না। এখন এটা তৈরি হওয়ার পর নানা প্রশ্ন উঠতে শুরু করলো, অনেকের মধ্যে নানা রকম সন্দেহ তৈরি হলো। এগুলো আপনারা জানেন, এখানে অন্তত যারা এসেছেন, আমি বিস্তৃত আলোচনা যাচ্ছি না। তো এখানে গিয়ে দেখা গেল যাকে আহ্বায়ক করার প্রশ্ন নিয়ে বিতর্ক তৈরি হলো, বিহারের সেই সময়ের মুখ্যমন্ত্রী। এটা একমত হলো না। আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের জেনারেল সেক্রেটারি আমাদের পার্টিকে রিপ্রেজেন্ট করেন এই ইন্ডিয়া জোটে। তিনি দিল্লির যে সর্বশেষ বৈঠক হয়, সেই বৈঠকে চেয়ারম্যান যখন ঠিক হলো, বড় দল কংগ্রেস, তার যিনি সভাপতি, তাকে চেয়ারম্যান সবাই মেনে নিয়েছেন। তারপরে যখন কনভেনার করার প্রশ্ন আসলো, দেখা গেল আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি আরও এক দুটো পার্টির সঙ্গে কথাবার্তা বলে নিয়েই এককভাবে বিচ্ছিন্নভাবে তিনি প্রস্তাব করেছেন। ঘটনাটা না, নীতিশ কুমারকেই কনভেনার করা হোক, ঘোষণা দেওয়া হোক। সেই মিটিংয়ে দুটো তিনটা পার্টি তারা অনুপস্থিত, এবং বিশেষ করে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তৃণমূলের, তারা আবার নীতিশ কুমারকে কনভেনার করতে রাজি না। এই পরিস্থিতি থেকে কংগ্রেস দলের পক্ষ থেকে, নাম আমি উল্লেখ নাইবা করলাম, বলো না না তিনি অনুপস্থিত, কাজে তাকে বাদ দিয়ে এরকম একটা সিদ্ধান্ত আমরা নেব, একটু অপেক্ষা করি, তার সঙ্গে কথাবার্তা বলি, তারপরে এটা পাবলিকলি আমরা অ্যানাউন্স করব। কিন্তু এটা তো গোপন থাকলো না। এই মধ্যরাত্রিতেই এরকম একটা আলোচনা, এরকম সমস্যা, তার নাম কনভেনার হিসেবে এসছে, আলটিমেটলি বোধহয় তিনি কনভেনার হবেন, এটাও পত্রিকা আসলো। তো যাই হোক, বাইরে থেকে মনে হয়েছে তাহলে বোধহয় সমস্যাটার সমাধান হলো, চেয়ারম্যানও হলো, কনভেনারও হলো। এখন প্রশ্ন উঠেছে, এই তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছে, প্রধানমন্ত্রীর মুখটা ঠিক করা হোক, এবং তারাই প্রস্তাব করলেন কংগ্রেস দলের যিনি সভাপতি তাকেই প্রধানমন্ত্রী করা হোক, এবং যুক্ত করলেন তিনি দলিত অংশের লোক। সম্ভবত এই ভদ্রলোকই এই সভা পরিচালনা করছিলেন। তিনি মাইক নিয়ে বললেন যে না,
আমি দলিত অংশের লোক, কিন্তু আমি আমার রাজনীতি করার ক্ষেত্রে এই দলিত পরিচয় নিয়ে মানুষের মধ্যে কাজ করতে আমি যাই না। আমি সমস্ত অংশের মানুষকে সংগঠিত করার জন্যেই কংগ্রেসের পতাকা কাঁধে নিয়ে আমি লড়াই করছি। কাজেই এইভাবে আমাকে উপস্থিত করা, চিহ্নিত করা ঠিক হবে না। এক। দ্বিতীয় বললেন, আগে তো ভোটটা হোক, তারপরে যদি আপনারা সংখ্যাগরিষ্ঠ হন, তখন আপনারা যারা সংখ্যাগরিষ্ঠ হবেন আপনারা বসে তখন প্রধানমন্ত্রীর মুখ ঠিক করবেন। এখন কেন এগুলো নিয়ে মাথা ঘামাচ্ছেন? এটা তো আগেই মহারাষ্ট্রে যে আমাদের তৃতীয় বৈঠক হলো, সেই বৈঠকে তো আমরা সিদ্ধান্ত করে এসেছি। কেন এই প্রশ্নটা আবার তুলছেন? আবার তৃণমূল কংগ্রেসের এই প্রস্তাবকে আপের যিনি মুখ্যমন্ত্রী, এই দলের তিনিই নেতা, দিল্লির মুখ্যমন্ত্রী, তিনি সঙ্গে সঙ্গে এক পায়ে দাঁড়িয়ে মমতার এই প্রস্তাবকে সমর্থন করলেন। তারপর যখন এটা বলল, বাদ বাকি দলগুলি বলছে যে না ঠিকই আছে, আগেরই সিদ্ধান্ত, কেন আবার এই প্রশ্নগুলি খুঁচাচ্ছেন? দরকার নেই, ভোটটা আগে শেষ হোক। এখন যারা প্রশ্ন তুললেন একটা কোন উদ্দেশ্য নিয়ে হয়তো তুলেছেন, তারা এই যে সহমত এটা মেনে নিয়েছেন, এটা মনে করার কোনো কারণ নেই। হয়তো সময়ের জন্য দমে গেছেন। তারপরে প্রশ্ন আসলো প্রার্থী, এবং আমরা যে প্রস্তাব আগেই রেখেছিলাম আমাদের পার্টির পক্ষ থেকে, প্রথম পাটনায় যে মিটিংটা হয় নীতিশ কুমারের উদ্যোগে, 14 না 15টা পার্টি এসেছিল, তখনই প্রশ্ন উঠেছিল। আমাদের পার্টি থেকে আমরা বলেছিলাম, দেখুন ভারতবর্ষ একটা বিরাট বড় রাষ্ট্র, অনেকগুলো তার রাজ্য, এক এক রাজ্যের এক এক রকম পরিস্থিতি। আমরা জাতীয় রাজনৈতিক দল আছি, কিন্তু কোনো কোনো রাজ্যে এমন দল আছেন তারা জাতীয় রাজনৈতিক দল না, কিন্তু রাজ্যে তারা বড় পার্টি। কাজেই তাদেরকে উপেক্ষা করে দিল্লিতে বসে আসন সমঝোতা হয়ে যাবে, এরকমভাবে ভাবা চিন্তা করার সিদ্ধান্ত নেওয়া তো ঠিক হবে না। কাজে এটা যার যার রাজ্যের মধ্যেই আলোচনা করতে হবে, ঠিক করতে হবে, সিদ্ধান্ত করতে হবে। শেষ পর্যন্ত এই চতুর্থ বৈঠকে এটা ঠিক হলো, এবং ঠিক হলো 31শে জানুয়ারির মধ্যে চূড়ান্ত হবে। কিন্তু একটা সেখানে বলে রাখা হয়েছে, এটা চেষ্টা করতে হবে, এত সহজ তো হবে না, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে। এই যখন পরিস্থিতি চলছে, সেই সময় গিয়ে দেখা গেল নীতিশ কুমার আবার পুরনো শিবিরে ফিরে গেছেন, এবং তথ্য যা বেরোলো তাতে গিয়ে দেখা যাচ্ছে এটা হচ্ছে দল অদল বদল করে তার নভেম্বরের জন্য মুখ্যমন্ত্রীর পদের জন্য শপথ গ্রহণ করা। ভারতবর্ষে বোধহয় এরকম অভিজ্ঞতা নেই, আমার অন্তত জানা নেই, পত্রিকাতেও এটা উঠেনি। এবং এখন তার একটা নাম রাজনীতির পরিমণ্ডলে এখন তৈরি হয়ে গেছে। আমি সেটা নাইবা বললাম, রাজনীতিতে কখন কি হবে কেউ জানে না। তা আমরাই বলছিলাম, কিন্তু এই ত্রিপুরার বিভিন্ন সভায়, এমনকি পশ্চিমবাংলায় বা আসামে আমার যেতে হয় মাঝে মাঝে, এই বিষয় নিয়ে যখন কথা হয় তখন বারবারই বলার চেষ্টা করেছি, দেখুন এখন তো 28টা দল একটা জায়গায় আমরা এসেছি, সবাই শেষ পর্যন্ত এক জায়গায় থাকবে ধরে নেবেন না। বাড়তেও পারে, কমতেও পারে, কে কোথায় কোন দিকে দিয়ে ছুটবে, কে কোথায় এনডিএকে মানে উপেক্ষা করে এখানে আসবে, এটা শেষ পর্যন্ত কিছু বলা যাবে না। সবটাই নির্ভর করবে জনগণের সংগ্রাম, চিন্তা, চেতনা এবং মনোভঙ্গির উপর। কাজে অপেক্ষা করতে হবে। আমাদের মূল কাজ হচ্ছে জনগণের কাছে যাওয়া। ন্যূনতম কর্মসূচি তৈরি হয়নি, একটা বুলেট ফর্মে কতগুলো অর্থনৈতিক বিষয়, গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ বিষয়কে নির্ধারণ করে নিয়ে এটা বুলেট ফর্মে এগ্রিড একটা মোটামুটি মানে সহমতে পৌঁছে এটা নিয়ে এটা ব্যাপক প্রচার জনগণের মধ্যে যেতে হবে। এই লাস্ট যে মিটিংটা হলো, সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে 5টা রাজ্যের যে বিধানসভা নির্বাচন গেল তার আগে এই মিটিং প্রথম মধ্যপ্রদেশে করার সিদ্ধান্ত হয়েছিল। কংগ্রেস আপত্তি করল, কমলনাথ মনে মনে তিনি মুখ্যমন্ত্রী বসে আছেন, অন্য কোনো দলের সঙ্গে আসন সমঝোতা করলেন না, ভীষণভাবে পরাস্ত হলেন। দেখলেন তো আপনারা, একই ভূমিকা নিল তারা রাজস্থানে, একই ভূমিকা নিল ছত্তিশগড়ে। এটা 3-4টা রাজ্যে জয়যুক্ত হওয়ার পর পায়াভারি হয়ে গেল, মাটি থেকে পা উপর উঠে গেল।
নিজেদের ক্ষমতা সম্পর্কে, শক্তি সম্পর্কে অযাচিতভাবে একটু অতিরঞ্জন করতে শুরু করলেন, আমরাই সব করব। তার ফলটা তো ভালো হলো না, বিজেপির সুবিধা হয়ে গেল। তো এই চতুর্থ যে মিটিংটা হলো দিল্লিতে, সেখানে বলা হলো ঠিক আছে, আমরা তো মধ্যপ্রদেশে প্রথম মিটিংটা করতে চাইলাম, এটা হলো না, এখন তো আমাদের যেতে হবে। সবাই বললো না, যেতে হবে। তাহলে প্রথম মিটিংটা পাটনাতেই হোক, এটা আপনাদের জানার জন্য বলছি। সেখানে আবার নীতিশ কুমার বলছেন যে না, এটা পরে ঠিক হবে। তাহলে এই যে পাটনায় প্রথম মিটিংটা করার ক্ষেত্রে আপত্তি, এবং পরবর্তী সময় তার যে এই আবার পুরনো ঘরে ফিরে যাওয়া, তাহলে এর থেকে মনে হচ্ছে কেউ কেউ বলতে শুরু করেছেন ওই যে নূতন করে বুলেট ফর্মে নেওয়া এগ্রিড যে ইস্যুগুলো, যেগুলো নিয়ে আমরা 10টা 12টা 15টা জায়গায় মিটিং করব, প্রথম মিটিং পাটনায় করতে চাইলাম, এটা যে ভদ্রলোক রাজি হলেন না, তাহলে মনে হচ্ছে তার মাথায় অনেক আগে থেকেই এই বিষয়টা হয়তো ক্রিয়া করতে শুরু করেছে। না হলে কেন তিনি এই মিটিংটা অ্যাকসেপ্ট করলেন না? তিনিই তো উৎসাহিত হওয়ার কথা ছিল। আর বাই দিস টাইম তো পাবলিকলি আমরা তাকে কনভেনার করেই দিতে পারতাম, ব্যাপারটা কি? তাহলে এখন মনে হচ্ছে এই যে কেউ কেউ বিশ্লেষণটা করছেন, এর মধ্যে হয়তো সঙ্গত কারণ আছে, এটাকে একবারে অস্বীকার করা যাবে না। তাহলে কি হলো? ইন্ডিয়া কি শেষ হয়ে গেল? আমাদের কমরেডদের কেউ কেউ কিন্তু ভাবতে শুরু করেছে, তাহলে ইন্ডিয়া কোথায় থাকলো? ইন্ডিয়া তো 28টা দল নিয়ে, তার মধ্যে একটা দল, এবং এই দলটা কনফাইন টু বিহার, এটা তো বুঝতে হবে। এবং তিনি এখন কি স্লোগান দিচ্ছেন? আমি বিহারের উন্নয়নের জন্য, অগ্রগতির জন্য, সমৃদ্ধির জন্য আবার আগের জায়গায় ফিরে আসলাম। প্রশ্ন করলে অনেক প্রশ্ন থাকবে, যেগুলোর জবাব হয়তো তার পক্ষে যুক্তিসঙ্গতভাবে উপস্থিত করা সম্ভব না। তিনি তার নিজের যে চেহারা, নিজের যে রং, তিনি এটা উদুম করে দিয়েছেন। আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির বৈঠক চলছিল, বৈঠক শেষে আমরা যে আমাদের মানে রিপোর্টটা গ্রহণ করলাম, পলিটিক্যাল রিপোর্ট, তার ভিত্তিতে প্রেস কনফারেন্স হলো। তাতে যে প্রেস কমিউনিকে যারা দেখেছেন, দেশের কথা দিয়েছে সবটা বাংলা অনুবাদ করে, তাতে দেখবেন শেষের দিকে ইন্ডিয়া জোটের মধ্যে নীতিশ কুমারের পুরনো শিবিরে ফিরে যাওয়া, এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেখানে ইঙ্গিত দেওয়া হয়েছে যে এরকম ভাবনা চিন্তা আরও আছে। আমি নাম এখানে উল্লেখ করছি না, দরকার নাই, আপনারা যারা যেমন জানেন বুঝবেন। কেমন না, যারা গেছেন, যারা যাওয়ার চিন্তা করছেন, যদি যান, আমাদের দৃঢ় বিশ্বাস সেই রাজ্যের জনগণ, তাদের পেছনে যারা আছে, যারা আরএসএস বিজেপির দুঃশাসনে বিপর্যস্ত, এর থেকে রেহাই চান, বেরিয়ে আসতে চান, এরই যে নেতৃত্ব, তাদের অনুসারীদেরও উল্লেখযোগ্য অংশ তাদের জবাব দেবেন। এর জন্য তাদের প্রস্তুত থাকতে হবে। সারা দেশের মানুষও তার জবাব দেবেন, এখান থেকে শিক্ষা নেবেন। হতাশ হওয়ার তো কোনো কারণ নেই। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, আমরা তো সরকার দখল করার চিন্তা নিয়ে এই মঞ্চ তৈরি করে বিজেপিকে পরাস্ত করার কথা ভাবছি। ঘটনা তা না। আমরা কতটা আসনে দাঁড়াবো? সর্বাধিক আসন আমরা কত পেয়েছিলাম? 63 আসন নিয়ে ডক্টর মনমোহন সিংয়ের নেতৃত্বে যে সরকারে অংশগ্রহণ না করে, যদিও আমাদের উপর চাপ ছিল আপনারা মন্ত্রী হন, কিন্তু তাতে না গিয়ে পলিসি ডিকটেট করার জন্য কমিটি, তাতে আমরা অন্তর্ভুক্ত হয়ে কতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু আমরা নিতে পেরেছিলাম। রেগাতার অন্যতম, ফরেস্ট রাইট অ্যাক্ট অন্যতম। সরকারের কর্মসূচি, গৃহীত সিদ্ধান্ত কার্যকরী করছেন না কেন, এই সম্পর্কে তথ্য জানবার যে অধিকার, এই সম্পর্কিত বিষয় যে 3-4টা গুরুত্বপূর্ণ মৌলিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, এটা কিন্তু মন্ত্রিসভায় অংশগ্রহণ না করেও ওই 63 সদস্যের শক্তি নিয়ে
এই সরকারটাকে প্রভাবিত করে আমরা কার্যকরী করাতে পেরেছিলাম। কিন্তু কখন আমরা এই সরকারটা থেকে বেরিয়ে আসতে বাধ্য হলাম? যখন দেখা গেল মার্কিন সাম্রাজ্যবাদের সঙ্গে কংগ্রেসের নেতৃত্বে ডক্টর মনমোহন সিংয়ের সরকার গোপনে আঁতাত করে মার্কিন সাম্রাজ্যবাদকে প্রকৃত অর্থে চীনকে ঘেরাও করে রাখবার লক্ষ্য নিয়ে একটা সমঝোতা গড়ে তোলবার চেষ্টা করছে। এরকম পরিস্থিতিতে কিন্তু আমাদের সিদ্ধান্ত করতে হয়েছে এরপরে একটা সমাজতান্ত্রিক রাষ্ট্রকে কোণঠাসা করবার জন্যে সাম্রাজ্যবাদের যে পালের গুদা মার্কিন সাম্রাজ্যবাদ যে ষড়যন্ত্র চক্রান্ত করছে, তার সঙ্গে হাত মিলিয়ে যে সরকারটাকে আমরা বাইরে থেকে সমর্থন করে টিকিয়ে রাখছি, তারা সরকার চালাবার চেষ্টা করছে। আমরা যদি এরপরে এই সরকারটাকে সমর্থন করি, আমাদের তো প্রশ্ন করবে মানুষ, তোমরা কিসের কমিউনিস্ট? তোমরা তোমাদের কর্মসূচির মধ্যে বলেছো তোমাদের লড়াই প্রধান শত্রুকে, প্রধান শত্রু হচ্ছে সাম্রাজ্যবাদ, ভূস্বামী এবং একচেটিয়া পুঁজি। তার বিরুদ্ধে লড়াই, তাদের পরাস্ত করতে হবে। রাষ্ট্র ক্ষমতা দখল করার কথা বলছো, তোমার মিত্রশক্তিকে শ্রমিক শ্রেণী, শ্রমজীবী অংশের জনগণ, কৃষি মজুর, প্রান্তিক চাষি, মাঝারি কৃষক, গরিব কৃষক, এমনকি ধনী কৃষক। শুধু তা না, তোমরা তোমাদের কর্মসূচির মতো বলেছ একচেটিয়া বৃহৎ পুঁজিপতিদের বাদ দিয়ে, পুঁজিপতি কিন্তু একচেটিয়া না, তাদের সঙ্গে আন্তর্জাতিক পুঁজির কোনো সমন্বয় নাই, বিদেশের বাজার দখল করতে তারা যাচ্ছে না, তাদের সঙ্গে তাদেরই লড়াই করতে হচ্ছে আমাদের দেশের ভেতরে। এরাও তোমরা যখন এই শক্তির বিরুদ্ধে লড়াই করছো, কোনো কোনো সময়ে লড়াইয়ের শক্তির পরিপ্রেক্ষিতে প্রভাবিত হয়ে তোমাদের সঙ্গে আসতে পারে। অল্প সময়ের জন্য যদি তারা আসে, তাদেরকেও তুমি সঙ্গে নিয়ে লড়াই করতে চাইছো। এরকম একটা খুব বিজ্ঞানভিত্তিক দৃষ্টিভঙ্গি নিয়ে তোমরা যে কর্মসূচি তৈরি করে শত্রু মিত্রকে চিহ্নিত করে অগ্রসর হচ্ছ, সেই জায়গায় এই কংগ্রেসের নেতৃত্বের সরকার মার্কিন সাম্রাজ্যবাদের সাথে সমঝোতা করে চীনকে ঘেরাও করে ধ্বংস করার চেষ্টা করছে। সোভিয়েতকে বিপর্যস্ত করার পর এই সরকারটাকে কী করে তোমরা সমর্থন করছো? কী করে আমরা দাবি করবো যে আমরা কমিউনিস্ট? এটা বুঝতে হবে। এরকম একটা জায়গায় আমাদের কিন্তু সেখান থেকে সরকার ছেড়ে দিয়ে চলে আসতে হয়েছে। কাজে এই পরিস্থিতিতে, আজকের যে পরিস্থিতিতে আমরা যে স্লোগানটা দিচ্ছি, আমরা কতটা আসন পাবো, কতটা আসন জিতবো, কতটা আসন হারবো, সেই হিসাব পরে, সেগুলো তো পার্টি নেতৃত্ব করছে, রাজ্য রাজ্য পার্টি করছে। আমরা এখানেও চিন্তাভাবনা শুরু করেছি। কিন্তু আমরা যে কথাটা বলেছি, আরএসএস, বিজেপি পলিটিক্যালি, আইডিওলজিক্যালি তাদেরকে আইসোলেট করতে হবে, জনগণ থেকে বিচ্ছিন্ন করতে হবে। জনগণ থেকে বিচ্ছিন্ন করার অর্থটা কি? ওই যে আমি বললাম, কৃষক আন্দোলন এবং উত্তরপ্রদেশের বিধানসভা ভোটের লড়াইয়ের একটা জ্বলন্ত দৃষ্টান্ত উপস্থিত করার চেষ্টা করেছি। বিচ্ছিন্ন করার কাজ যদি সফল না হই আমরা, তাহলে পরাস্ত করার যে লড়াই, সব ক্ষেত্রে কিন্তু পরাস্ত করার লড়াইয়ে সাফল্য অর্জন করা যাবে না। কাজে আমাদের একদিকে বিচ্ছিন্ন করার লড়াই চলবে, সামনে 24-এর নির্বাচন, তাতে পরাস্ত করার যে স্লোগান নিয়ে আমরা এই মঞ্চ তৈরি করার ক্ষেত্রে উদ্যোগ নিয়েছিলাম, তাতে সাফল্য এসছে। কেউ গেছে, আবার কেউ আসবে, আবার কেউ যেতেও পারে। তাতে আমাদের কিন্তু দুদলীয়তার কোনো সুযোগ নেই। এই লড়াইয়ে ধীর স্থিরভাবে, সংখ্যা আমাদের যাই থাকুক, সঠিক স্লোগানকে সামনে রেখে, যে গণতন্ত্রের পতাকা, যে ধর্মনিরপেক্ষতার পতাকা কাঁধে নিয়ে 24-এর লড়াইয়ে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপিকে পরাস্ত করার স্লোগান সামনে রেখে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই ইন্ডিয়া মঞ্চকে ব্যবহার করে এই লড়াইয়ে আমাদের পিছু টানের কোনো সুযোগ নাই, বরং দৃঢ়তা নিয়ে, বলিষ্ঠতা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এই কৌশলগত দিক থেকে এরকম অবস্থান নেওয়ার শিক্ষা লেনিনের কাছ থেকে আমরা পেয়েছি। কাজেই লেনিনের শতবর্ষের প্রয়াণ দিবসে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে, তার কাছ থেকে অর্জিত আমাদের যে শিক্ষা, আমাদের দেশের পার্টি গড়া এবং ক্ষমতা দখলের লড়াইয়ের প্রশ্নে যে সংগ্রামে আমরা যুক্ত আছি, তার সাথে সম্পর্কযুক্ত যে প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ যে 3-4টা বিষয়, আমার অন্তত মনে হয় যে আমার সীমাবদ্ধ চিন্তা চেতনার ভিত্তিতে যে এগুলো নিয়ে যদি আমরা আলোচনা না করতে পারি, তাহলে পরে এই শতবর্ষের প্রয়াণ দিবসে লেনিনকে আমরা কীভাবে শ্রদ্ধা জানাবো? সেদিক থেকে আমি বিষয়গুলো আপনাদের সামনে উপস্থিত করলাম। আবেদন থাকবে, আপনারা খুব ধৈর্যের সাথে, আন্তরিকতা নিয়ে মার্ক্সবাদ এবং লেনিনবাদ দুটো মিলিয়ে এখন
সমার্থক হয়ে গেছে, এর উপরে নিজেকে সমৃদ্ধ করার জন্যে সেই বিষয়ে চর্চা আমাদের করতে হবে এবং প্রায়োগিক ক্ষেত্রে আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আমাদের দেশের অবস্থার নিরিখে আমরা কিভাবে প্রয়োগ করে মূল লক্ষ্যে পৌঁছার জন্য এগিয়ে যাব সেটাও কিন্তু চিন্তা ভাবনা চেতনায় রেখে পার্টির যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তগুলি কার্যকরী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের গ্রহণ করতে হবে। এই কথাগুলো বলে আমি লেনিনের মহান স্মৃতির প্রতি আরেকবার গভীর আন্তরিক শ্রদ্ধা নিবেদন করে আমার কথা বলা আমি শেষ করছি। আর কেউ বললেন না বলে আমাকে বলতে হলো কমরেড রতনকে মানে আলাদা করে রেখে, তাতে একটু বেশি সময় নেই, আমি সুযোগও পেলাম, বললামও। আমি জানি না আপনাদের কতটা আমি এই ক্ষেত্রে সাহায্য করতে পারলাম, কিন্তু আপনারা নিশ্চয়ই এই আলোচনার পরিপ্রেক্ষিতে উজ্জীবিত হয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন, এই প্রত্যাশা নিয়ে আপনাদের অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন, আমার নমস্কার নেবেন।